আমি সকল আমার যে অ্যাডমিশন প্রসেস এবং এখানে আসা পর্যন্ত সকল কিছু আমি নিজে নিজেই প্রসেস করি। আমাদের এমন একটা সিচুয়েশন ছিল যে আমরা চায়নাতে যেতে পারবো কি পারবো না, বা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যদি আমাদের কারো প্ল্যান থাকে যে বাইরে যাওয়ার প্রিপারেশন থাকা, তাহলে অ্যাটলিস্ট 1 ইয়ার আগে থেকে ওই রিসার্চটা করে নেওয়া উচিত। আমার ইন্টারেস্ট সবকিছু আমি একটা ফর্ম জেনারেট করে এখানে লিখে দিচ্ছি এবং তাকে বলতেছে আমার সিলেক্টিভ ক্রাইটেরিয়া এগুলি, এখান থেকে আমি কোন ইউনিভার্সিটি কোন কোর্সের জন্য আমি এলিজিবল হই। ইউনিভার্সিটি অফ ক্যালগারি এবং নর্থ ইউনিভার্সিটিতে, কারণ ওই সময় ছিল এরকম যে আমাদের যারা গ্রুপ ছিল তারা কানাডা থেকে রিজেক্ট খাচ্ছিল অনেক। আসসালামু আলাইকুম। ইউসাফির বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন। যেহেতু রিসেন্টলি আমাদের বাংলাদেশের ভূমিকম্পের একটি দেখা দিয়েছে, যার ফলে অনেকেরই অনেক সমস্যা হয়েছে, কিছু মানুষ মারা গিয়েছে। যারা মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাত নসিব করুন এবং সকলেরই সময় এই দুর্যোগপূর্ণ সময়টা থেকে ভালো থাকার আল্লাহ তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক, বিপদমুক্ত রাখুক, এটাই আমাদের দোয়া। আজকের এই বিশেষ পর্বে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা অলরেডি ইউসাফির বাংলাদেশে এর আগে অনেকগুলি ভিডিও দিয়েছি। আমরা আশা করি সকল ভিডিও বা সকল ইনফরমেশনই সবার কাজে লেগেছে। তারপরও আমরা চিন্তা করেছি যে একটা পডকাস্ট আয়োজন করা উচিত, যেখানে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত কাউট জার্নি নিয়ে আপনাদেরকে জানাতে পারবো, তার জার্নিটা কিভাবে হয়েছে, ওইখানে যাওয়ার পরে মানে মূলত কানাডাতে পৌঁছানোর পরে সেই জায়গাটাতে মানুষ কি কি কষ্ট ফেস করে, কি কি ডকুমেন্ট থাকা উচিত, এগুলি আমরা ইনফরমেশন যদিও আপনাদেরকে কিছু ভিডিওতে দিয়ে দিয়েছে, আমাদের কিছু কন্টেন্টে আমরা অলরেডি প্রোভাইড করে রেখেছি। তারপরও আমরা চিন্তা করেছি একটি মানুষের কানাডাতে বর্তমানে তার অবস্থা এবং সে কিভাবে কানাডাটাকে সার্ভাইভ করেছে, কানাডার লাইফটাকে সে কিভাবে অ্যাডাপ্ট করেছে, এই সকল ব্যাপারে সে তথ্য দিবে। তো পরিচয় করে দিয়ে আজকের আমাদের এই পর্বে কানাডা নিয়ে বিশেষ পর্বে আমাদের সাথে আছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমরা আপনাদের সকল যারা আজকে আমাদের পডকাস্ট দেখছেন তাদের সবাইকে বলে রাখি, জাহাঙ্গীর আলম ভাইয়া কিন্তু অন্টারিওতে আছেন কানাডাতে, এবং তিনি হচ্ছেন লরেন্সিয়ান ইউনিভার্সিটি থেকে, যদি আমি ভুল না বলে থাকি, তো ওই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন ইঞ্জিনিয়ারিং সায়েন্সের উপর। তো ভাইয়া আপনি একটু আমাদের সবাইকে বলেন আপনার জার্নিটা, আপনি নিজেকে একটু পরিচয় করান, এবং আমি চাই আপনি পুরা এই পডকাস্টটা নিজেই আপনি নিজের ব্যাপারটা বলতে থাকেন। তাহলে আমরা মাঝখানে কোনো কোশ্চেন আসলে আমরা যেটা আমাদের দর্শকের কোশ্চেন হয়ে থাকে, যারা ব্যাচেলারের স্টুডেন্ট বা মাস্টার্স এর স্টুডেন্ট, তাদের কোশ্চেনটা আমরা মোটামুটি জানি কি টাইপের কোশ্চেন হয়ে থাকে তাদের, ওই জিনিসটা আমি আপনাকে মাঝে মাঝে কোশ্চেন করব, আপনার কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা আশা করব। তা আপনি শুরু করতে পারেন ভাই। ধন্যবাদ ভাইয়া, এটা অনেক ভালো উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে এরকম একটা পডকাস্টে জয়েন করে বা আমার জার্নি গুলো আমি শেয়ার করি, কিন্তু আমার ব্যস্ততার জন্য আমি নিজে করতে পারিনি বা আমার সময় হয়নি আর কি। তো আমার জার্নিটা শুরু হয়, আমি সকল আমার যে অ্যাডমিশন প্রসেস এবং এখানে আসা পর্যন্ত সকল কিছু আমি নিজে নিজেই প্রসেস করি আর কি। তো আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট, যেখানে আমি যদি অন্য কারো হেল্প নিয়ে করতে পারতাম তাহলে হয়তো বা আমি ওই আমার যে চ্যালেঞ্জ গুলো আছে ওই ফেস গুলো আমি জানতে পারতাম না আর কি। তো শুরুতেই যদি আমি বলি, এখানে আমার আসার যে প্ল্যান গুলো ছিল সেটা হচ্ছে আমার যখন আমি ব্যাচেলর স্টার্ট কোভিড এর সময় আর কি, যখন আমার ব্যাচেলর প্রায় 1 বছর বা 2 বছর বাকি ছিল, তখন থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি আমার হায়ার এডুকেশনের জন্য আমি কোথায় প্ল্যান করতে পারি। তখন আমাদের এমন একটা সিচুয়েশন ছিল যে আমরা চায়নাতে যেতে পারবো কি পারবো না, বা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো আপনি আগে এরকম জি জি আমি চায়না থেকে ব্যাচেলর করেছি মেকানিক্যাল ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং অটোমেশন। তো সরি, তখন থেকে আমি একটা প্ল্যান করি আর কি, যে আমি যদি নিজে নিজে কিছু রিসার্চ করতে চাই তাহলে আমি কিভাবে আগাতে হবে। তো ওই সময়টা থেকে আমি একটা জব করতাম আর কি, রিমোট জব আর কি। তো পাশাপাশি আমার স্টাডি তখন চলতো রিমোটলি কোভিড সেশনে। তো সেই সময়টা থেকে আমি আমার বিভিন্ন ধরনের আমার একটা টার্গেট ডেস্টিনেশন, আমি কোন দেশে যেতে পারি বা আমার মাস্টার্স আমার প্রোফাইলের জন্য আমার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট আছে সেই সাপোর্ট অনুযায়ী আমি কোন দেশে আমার প্রোফাইলটা বেস্ট ফিট হইতে পারে।
তো আমি অনেক এজেন্সি এবং অনেক মানুষের সাথে যোগাযোগ করি আর কি, যে আমার প্রোফাইল গুলো শেয়ার করি। এবং বিশেষ করে আমি কানাডাতে আসার সময়, মানে কানাডাতে যখন আমি চিন্তা করি যে আমি কানাডাতে যেতে পারি কিনা, তখন অনেক আরসিআইসি এর শরণাপন্ন হয়। তখন তাদের সাথেও আমি বিভিন্ন ধরনের কনভারসেশন মেক করি আর কি, যে আমার প্রোফাইল আমার পারফেক্ট কিনা ওই সময়। তো আমি খুবই মানে কি বলবো, যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর কি, যে তখন সবাই আমাকে ওইরকম ফার্স্ট মানে পজিটিভ কিছু বলে নাই আর কি। তো আমি আমার ওই ইনিশিয়াল সময়টা, যখন আমি যে জিনিসটা বলবো আর কি, যদি আমি ইন ডিটেলে বলি, যদি আমাদের আরো প্ল্যান থাকে যে বাহিরে যাওয়ার, অ্যাবোর্ডে যাওয়ার প্রিপারেশন থাকা, তাহলে অ্যাটলিস্ট 1 ইয়ার আগে থেকে ওই রিসার্চটা করে নেওয়া উচিত। কারণ হচ্ছে যে বাহিরের অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যে কানাডাতে এবং ইউএসএ তে আমাকে প্রায় 6 মান্থ, অ্যাটলিস্ট 6 মান্থ আর্লি আমাকে অ্যাপ্লিকেশন প্রসেস গুলা করতে হইতো আর কি। তো তো সেক্ষেত্রে আমি প্রায় 1 ইয়ার আগে থেকে আমি হচ্ছে কোন দেশে যাব সেই রিসার্চ গুলা করি। তো আমার মূলত টার্গেট ছিল যে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে পারবো কিনা, এবং কানাডাতে এবং ইউএসএ তে। তো আমি প্রায় তখন তো আমার সর্ট আউটের একটা মানে সিস্টেম ছিল, যে আমি ফার্স্টে আগে কান্ট্রি সর্ট আউট করি, যে আমার মানে আমি তখন আমার নলেজ ছিল একদম জিরো, মানে আমার কোনো নলেজই ছিল না যে আমার কিভাবে কি প্রসেস করতে হয় বা কোনো কিছু করতে হয় কিনা। তো আমি সম্পূর্ণ আমি হচ্ছে নিজের চেষ্টায়, এবং আমি তখন তো এআই ছিল না, আমি গুগলিং করে তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে তখন ইনফরমেশন গুলা কালেক্ট করতাম আর কি। যেটা ওই তো টাইমে এভাবে মানুষ বেশি করতো এআই আসার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই আসার আগে। এখন যদি আমি এআই কে বলি যে আমাকে 10টা ইউনিভার্সিটি র্যাঙ্ক দিয়ে দেন বা ওইরকম, তারা কিন্তু দিয়ে দিবে সবকিছু হ্যাঁ, লিঙ্ক সহ। এখন এখন ইভেন তো রেজাল্ট গুলা এখন এআই দিয়ে কারণে দেবে। এটা স্ক্রুটিনেট করাও অনেক ইজি হয়ে যাচ্ছে, যে আমি আমার পুরা স্টাডি ব্যাকগ্রাউন্ড, আমার ইন্টারেস্ট সবকিছু আমি একটা প্রম জেনারেট করে এখানে লিখে দিচ্ছি, এবং তাকে বলতেছে আমার সিলেক্টিভ কান্ট্রি এগুলি, এখান থেকে আমি কোন কোন ইউনিভার্সিটি কোন কোর্সের জন্য আমি এলিজিবল হই। ও যে জিনিসটা এখন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, ডিফারেন্ট ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতাম, যে মানে যে কষ্টটা আমরা সিলেকশনের সময় করেছি, যে ডিফারেন্ট ওয়েবসাইট আমরা গুগল করে বের করছি, ওই ডিফারেন্ট ওয়েবসাইটে ইনফরমেশনে গেছি, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেন্টারে রাইট। লিঙ্ক ঘাটছি, ওখানে হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে গিয়ে গিয়ে সাবজেক্ট টুস দেখতাম, আমার রিকোয়ারমেন্ট দেখতাম। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম করে করে বের করতে হইতো আর কি। তো এখন এটা রিসার্চটা খুবই সহজ হয়ে গেছে। এখন আমাকে যেমন অনেকেই আমার পরিচিত মানুষরা আমাকে কোয়েশ্চেন করে, ভাইয়া কোন ইউনিভার্সিটিতে আমি যাবো, আমাকে একটা ইউনিভার্সিটির নাম বলেন বা ওইরকম বলেন। এখন কিন্তু আমি কিন্তু বলতে পারবো না যে এখন এখন কোন ইউনিভার্সিটি কোন কন্ডিশনে আছে, রিকোয়ারমেন্টে আছে, ওরা চেঞ্জ হইতে পারে। তো আমি যেটা বলবো, মানে আমি যদি এজেন্সির মাধ্যমে হেল্প নিয়ে করি বা আমি যেভাবেই করি না কেন, মানে ওই সেলফ রিসার্চটা থাকার দরকার আর কি একটা স্টুডেন্টের। যেহেতু আমরা মানে আমরা মাস্টার্স করতে যদি আসি বা ব্যাচেলর করতে আসি, আমরা অনেক ওয়েল এডুকেটেড, মানে এতটুকু আমাদের মানে যোগ্যতা আছে আর কি। তো অনেকের হয় কি ওই কনফিডেন্সটা নাই, যে অনেক সময় আমি যে রিসার্চটা করতেছি আমারটা সঠিক কিনা, বা অনেক সময় এটা ক্রস ভেরিফিকেশন করতে হয় যে আমি যেভাবে যাচ্ছি এটা ঠিক আছে কিনা। তো এই জিনিসটা করা যেতে পারে, কোনো সিনিয়র হেল্প নেওয়া যেতে পারে, কোনো এজেন্সি হেল্প নিয়ে যেতে পারে। বা আমি যে জিনিসটা সাজেস্ট করবো, যে অ্যাটলিস্ট আমি কোন দেশে যাচ্ছি, মানে কোন সাবজেক্টে যাচ্ছি, এই জিনিসটা যদি আমি নিজে নিজে রিসার্চ করে নিজে জাস্টিফাই করে আমি আসতে পারি, সেটা হচ্ছে বেটার, একদম বেটার হবে। তো আমি যখন আমার আমার জিনিসগুলো বলতেছি, যেন যাতে করে আমাদের অডিয়েন্স বুঝতে পারে যে মানে ওই কি কি ডিফিকাল্টিস থাকতে পারে, কি কি স্টেপ গুলা থাকতে পারে, তো সেই জিনিসগুলা বুঝতে পারবে আর কি। তো আমার জার্নিটা ছিল তখন ওই রকম ভাবে আমি আমার কান্ট্রি গুলা সর্ট আউট করবো বেসড অন মাই ইউনিভার্সিটি, যে আমার কোন কোন ইউনিভার্সিটি থেকে আমি অ্যাডমিশন নিতে পারি আর কি। তো এই সময় আমি প্রত্যেকটা দেশে কোন কোন আমার দেশে পসিবিলিটি আছে, আমার আমার যেমন আইএস একটা স্কুল ছিল, এই স্কুল অনুসারে আমার কোন কোন দেশে মানে সুযোগ হবে। তো আমি ফার্স্টে ইউরোপের কতগুলো দেশ থেকে, যেমন ফ্রান্স থেকে, ইটালি থেকে আমি ইউনিভার্সিটি সর্ট আউট করছি। দেন তাদের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, হ্যাঁ, তো আমার ইউনিভার্সিটি চুজ করার পর আমি বেসড অন সাবজেক্ট, মানে আমার সাবজেক্টে কোন সাবজেক্ট আমি পড়বো, আমার ওইখানে কোর্স ডিটেল আছে, রিকোয়ারমেন্ট আছে। তো সেই অনুযায়ী আমি ইউনিভার্সিটি প্রত্যেকটা দেশের নাম অনুসারে আমি এক্সেল শিটে করে আমি এগুলা লিস্ট করে ফেলেছি আর কি। তখন আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির ডেডলাইন গুলা লিস্ট করেছি। দেন হচ্ছে যাতে করে আমি মানে আমার 1 ঘন্টা সময় দিলাম বা 2 ঘন্টা সময় দিলাম,
এই সময়টা যেহেতু আমি অনেকগুলো রিসার্চ করতে পারি বা এটাগুলো যাতে আমি কালেক্ট করে রাখতে পারি ইনফরমেশন গুলা, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওই কাজগুলো করতাম আর কি পড়াশোনার পাশাপাশি। তো আমার প্রায় জার্নিটা ছিল 1 ইয়ার আগে আর কি। তো যখন আমার এডমিশনের প্রায় কাছাকাছি সময় আসছে, তখন আমি দেখলাম যে আমার এই ইউনিভার্সিটি গুলাতে আমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো আমি আমার এই সবগুলো ইনফরমেশন মানে ইউনিভার্সিটি গুলা কেউ বাংলাদেশিরা যাচ্ছে কিনা বা ওই ইনফরমেশন গুলো আমি ফেসবুকের গ্রুপ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতাম যে না তারা যাচ্ছে বা এরকম কি রিকোয়ারমেন্ট আছে। তো ওই রকম ভাবে আমি কতগুলো ইউনিভার্সিটি লিস্ট করি। আমি প্রায় আমার এতটুকু মানে এখন সবগুলো ইউনিভার্সিটির নাম মনে নাই, প্রায় আমি 8 থেকে 9টা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার পাই আর কি, মানে ইনক্লুডিং নাকি হ্যাঁ অল ওভার? আমার অল মানে 3টা কান্ট্রির মধ্যে থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে এবং ফ্রান্স থেকে এবং ইটালি থেকে, 4টা কান্ট্রি থেকে আর কি। তো সেক্ষেত্রে আমার হয় কি যে আমার অনেক মানে আমি একটু লার্জ স্কেলে করছি আর কি, মানে একটা অপশন না হয় আরেকটা অপশন, এরকম একটা ইয়ে ছিল। কারণ আমি তখন আমার কনফিডেন্সটা তেমন ছিল না যে আমার প্রোফাইলটা কি মানে ইউএস এর জন্য ফিট হবে নাকি, বা আমার প্রোফাইলটা কানাডার জন্য ফিট হবে বা ওইরকম আমি এই জিনিসগুলো বুঝতে পারতাম না। আর যখন আমি মানে এজেন্সির সাথে বা আরসিআইসির সাথে তাদের সাথে কথা বলতাম, তখন আমি ওইরকম কোনো কনফিডেন্স পাই নাই যে তাদের কাছ থেকে আমার প্রোফাইলটা মানে ফিট হবে আর কি। তো আমার ফাইন্যান্সিয়াল এর সাপোর্টটা ছিল ডিফারেন্ট আর কি, যে আমি রিমোট জব করতাম। তো আপওয়ার্কে আমার ওইখানে আর্নিং এর একটা সোর্সের মানে প্রুফ ছিল, ছিল। তো আমি একজন আরসিএস এর সাথে কথা বলছিলাম আর কি। তো সে আমাকে বললো যে আমাকে এটা ডিফারেন্ট ভাবে আমার ফাইন্যান্সিয়ালটা আমার সাপোর্টটা দেখাইতে হবে আর কি। এখানে একটু আমি আমাদের শ্রোতাদের জন্য ক্লিয়ার করে দিই, আরসিসি এটা হচ্ছে পোর্টাল। এই পোর্টালে এটা রিকোয়ারমেন্ট পোর্টালের কথা বলতেছেন নাকি আপনি আরসিসি অন্য কিছু বোঝাচ্ছেন? সরি, আরসিআইসি হচ্ছে এটা হচ্ছে কানাডিয়ানের একটা লয়ার, তাদেরকে আরসিআইসি বলা হয়। হ্যাঁ, আমি কনফিউজ হয়ে গেছি আইআরসিসি বা যে জিনিসটা। হ্যাঁ, আইআরসিসি হচ্ছে তাদের ইমিগ্রেশনের যে সংস্থাটা আছে, তারা পারমিট দেয় ওরা আর কি, ভিসা যেখানে ড্রপ করে। হ্যাঁ, ড্রপ করে ওইটা আর কি, আর অথরিটি। তো তাদের কাছ থেকে আমি ডিফারেন্ট একটা পরামর্শ পাই যে আমার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমার যেহেতু আমার সেলফ স্পন্সর এবং আমার আর্নিং টার্নিং সবকিছু আছে, কিন্তু তারা এটা বলতেছে যে এটা একটু সাসপিশিয়াস মনে হইতে পারে, এটা আপনি একটা কাজ করেন, আপনার বাবার নামে একটা বিজনেস ট্রেড করে দেন হইতেছে আপনার একটা ফিক্সড ডিপোজিট করে এটা দেখাতে পারেন, তাহলে এটা বেটার হবে আর কি। আমি জানি না মানে একজন লিগ্যাল লয়ারের কাছ থেকে আমি একটা ইলিগাল পরামর্শ পাই, মানে যেটা আমি এটা কারো কাছে শেয়ার করি নাই, কিন্তু যেটা আমি আর্নিং করছি সেটা কিন্তু আমার লিগ্যাল ছিল, কিন্তু এটা উনি মনে করতেছে যে এটা আমার স্টুডেন্ট অবস্থায় আমি এরকম আর্নিং করতে পারছি বা এরকম, এটা একটা সাসপিশিয়াস মানে তারা মনে করতেছিল যে এটা হবে কি না হবে, এটা শিওর ছিল না। তো যাই হোক, আমি তাদের কাছ থেকে অ্যাভয়েড করি এবং আমি সবকিছু ডিসিশন নেই যে আমার যদি এই বছর হয় তাহলে আমি নিজেই চেষ্টা করব, আর না হয় আমি নেক্সট ইয়ার ট্রাই করবো বা এরকম একটা ছিল আর কি। তো আমার কনফিডেন্সটা ছিল কারণ ওই সময় আমি একটা জব ছিল, আমি ওটার জন্য প্রায় আমার একটা ছিল যে না আমার আমি একটা ব্যাকআপ দিতে পারবো আর কি। তো যাই হোক, পরে আপনার ইসে থেকে আমি আপনার প্রসেস করলাম অ্যাপ্লিকেশন গুলো, দেন হচ্ছে আমার যখন ডেডলাইন গুলো আমি ফলো করতাম আর কি, যে আমার কখন কোন ইউনিভার্সিটির ডেডলাইন আছে, কখন কি অ্যাপ্লাই করতে হবে। তো আমি সম্পূর্ণগুলো রিকোয়ারমেন্টস গুলো আমি সবগুলো লিস্ট করে রাখতাম আর কি। তো দেন আমার আমার অ্যাডমিশন লেটার আসছে হচ্ছে ইউএস এর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে, দেন ইউনিভার্সিটি অফ টলিডো, আরো কয়েকটা ইউনিভার্সিটি হ্যাভেন, ওই সব ইউনিভার্সিটি গুলো থেকে আমার অ্যাডমিশন লেটার পাই। দেন হচ্ছে আমি আমার তখন একটা ডিসিশন করি আর কি, যে আমি এখন মানে ইউরোপের কান্ট্রি গুলোতে আমি অ্যাপ্লাই করব নাকি ইউএসএ কানাডাতে। তখন আমার অনেকগুলা ফ্রেন্ড হচ্ছে তারা ইউএসএ তে অ্যাডমিশন নেই, তখন আমি চিন্তা করেছি যে আমি ইউএসএ তে চলে যাবো আর কি বা এরকম। তো আমার অ্যাপ্লিকেশন প্রসেস গুলো হচ্ছে ইউএসএ তে ট্রাই করি, আর ইউএসএ তো জানেন ওই প্রসেস গুলো আমি নিজেই করি আর কি। 160 যে একটা ফর্ম আছে এগুলো ফিল আপ করে দেন অ্যাডমিশন এমবাসি ফেস করা বা ওই ব্যাপারগুলো আর কি। তো আমার ফার্স্ট টাইম হচ্ছে ইউএসএ যখন ট্রাই করি ওইটা রিজেকশন আসে আর কি।
আর আমার ফ্রেন্ড ছিল প্রায়, আমি আর আমার ফ্রেন্ড মিলে এগুলো করতাম আর কি, রিসার্চ গুলো করতাম একসাথে, দুইজন ডিসকাস করতাম। তো সেই সময় থেকে তখন খুবই হতাশ হয়ে যায় আর কি, যে আসলে আমার হয়তো হবে না, বা আমার ওই কনফিডেন্স লেভেলটা যে আমার বুস্ট হয়েছিল যে, বা আমি হয়তো বা করতে পারবো, বা ওইখান থেকে একটা খুবই হতাশ হয়ে যায়, হয়তো বা আমার আমার অনেক মিস্টেক ছিল বা ওইরকম ছিল। তো পরবর্তীতে আমি ইন ডিটেলস প্ল্যান করি, আমার একটা টার্ম মিস হয়ে যায় আর কি। আমি 2022-এর সেপ্টেম্বর ইনটেকটা ধরতে চাচ্ছিলাম আর কি, তখন আমি ওই ইনটেকটা মিস করে ফেলি আর কি। আমার প্রিপারেশন ছিল প্রায় 2000 প্রায়। এটা মিস করেন কি কারণ, মানে আপনি কি তখন ওই সময় আপনার ইয়াটা ড্রপ করতে পারেননি, ভিসা ড্রপ করতে পারেননি, বা অন্য কোনো ইন্টারভিউতে হয় নাই আর কি। আমি আমার যখন ইউএস এর ইন্টারভিউতে, তখন তো আপনার মানে সবকিছু আমার ঠিকঠাক ছিল, আমি এডমিশন লেটার পাই, আমার ওইখান থেকে 40% একটা স্কলারশিপ পাই। হ্যাঁ, ওইখান থেকে আমার এরপর হচ্ছে আমার ওই এম্বাসিতে যখন ইন্টারভিউ হয়, ওই ইন্টারভিউতে আমাকে বলা হয় যে মানে 2-3টা কোশ্চেন করে আর কি, আমি আমার ফান্ড কিভাবে হ্যাঁ। ম্যানেজ করবো বা ওইরকম। তো ওইটা আমি আমার অনেস্ট আনসারই দেই, কিন্তু তখন আমার হয় নাই আর কি। তো পরবর্তীতে আমি আবার আবার একটু সময় নিয়ে আবার নতুন ভাবে প্ল্যান করি। আর আমি যদি একটু ডিটেলস ওই জায়গাতে বলি যে আমি কিভাবে হচ্ছে বিভিন্ন প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতাম আর কি। এখন আপনি জানেন হয়তো বা যদি ইউনিভার্সিটিতে আমি যদি একটু ডিটেলস বলি আর কি অ্যাডমিশনের ব্যাপারগুলো, যে আমি কিভাবে অ্যাডমিশন লেটার গুলো মানে পেয়েছি, বা আমি আমি কয়েকটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপও পেয়েছি আর কি। আবার যেমন ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রিকোয়ারমেন্ট ছিল যে তাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল আর কি। তখন আমি তাকে আমার প্রোফাইল গুলো সাবমিট করে দেন, তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাকে ওইখানে একটা ইয়ে ছিল রিকোয়ারমেন্ট, যেমন আমার কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল আর কি, এই জিনিসগুলো আমি ওয়েট করতে পারছিলাম আর কি ওই সময়। আর হচ্ছে কোর্স ওয়েব করা যায়, ব্যাচেলর যদি ইংলিশ, এবং আমি কতগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন যে অ্যাপ্লিকেশন ফি আছে, ওই অ্যাপ্লিকেশন ফি গুলো আমি ওয়েব করতে পারছিলাম। মানে আমি তখন তো অনেকগুলো অ্যাপ্লাই করছি, তো দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলা প্রায় $100 মতো, $90 মতো, $150 মতো অ্যাপ্লিকেশন ফি ছিল। তো আমার মনে হয় মিনি 2টা ইউনিভার্সিটি থেকে এরকম ওয়েব করতে পারছিলাম আর কি। তো যাই হোক, তো আমি ফার্স্ট হচ্ছে আমার প্রোফাইল গুলো নিয়ে বিভিন্ন ধরনের যারা রিসার্চ বেজে আসবে আর কি, ওইখানে আবার 2টা মাস্টার্স ক্যাটাগরি আছে, কোর্স বেস, রিসার্চ বেস, বা আমাদের নর্থ আমেরিকাতে। তো যারা হচ্ছে যে থিসিস বেজে বা প্রফেসরদের সাথে বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্টশিপ নিতে চায়, বা তখন তাদেরকে প্রফেসরদেরকে রিচ করতে হয় আর কি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে প্রফেসরদের প্রোফাইল পাইতাম হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, অথবা তাদের নামগুলা নিয়ে দেন হচ্ছে আপনার রিসার্চ গেট আছে, বা তাদের প্রোফাইল গুলাকে আমি একটু সার্চ করতাম আর কি, তারা কি কি কোন বিষয়ে ইয়ে করতো। তখন আমি তাদের ইমেল গুলো কালেক্ট করে তাদেরকে ইমেল করতাম। তো ওই 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 ব্যাপারগুলো ছিল অনেক, মানে ইন ডিটেলস আমি অনেক ইমেল করছি, প্রায় 200-300-র উপরে অনেক প্রফেসরদের সাথে। তো অনেক সব তো আর মানে রেসপন্স পাইতাম না, কিছু কিছু হয়তো পাওয়া যায়। হ্যাঁ, তাদের রিপ্লাই পাওয়া ওইরকম ব্যাপারগুলো, কারণ টাইমের একটা হিসাব থাকে। আমাদের স্যাটারডে সানডে, তাদের স্যাটারডে সানডে অফ থাকে, আর আমাদের হচ্ছে ফ্রাইডে স্যাটারডে অফ থাকে। এই জায়গায় একটা রাইট ওই এরকম কতগুলো ব্যাপার ছিল। আর ওইরকম যে প্রফেসরদেরকে রিচ করতে হইতো, বা ওই জিনিসগুলো আমি জানতাম না আসলে। মানে আমি মানে যেটা বলতে চাইতাম, মানে আমার ওই ব্যাপারে আমার জিরো নলেজ ছিল আর কি। মানে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। মানে আমি নিজে চেষ্টা করতে করতেই মানে এটা জানতে পারছি আর কি। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে জানতে পারছি যে প্রফেসরদেরকে রিচ করতে হয়, দেন হয়তো বা ফান্ডিং টান্ডিং পাওয়া যেতে পারে, তো ওইরকম একটা ব্যাপার ছিল আর কি। তো আমি ওইগুলা করে করে দেন হইতেছে একটা ইয়া করতাম আর কি। দেন আমি ওই কানাডাতে প্রায় কানাডাতে কম অ্যাপ্লাই করছি আর কি, 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, ইউনিভার্সিটি অফ ক্যালগেরি এবং লরেন্স ইউনিভার্সিটিতে। কারণ ওই সময় ছিল এরকম যে আমাদের যারা গ্রুপ ছিল তারা কানাডা থেকে রিজেক্ট মানে খাচ্ছিল অনেক, যে তারা হচ্ছিল না। তো আমি ভাবলাম যে হয়তো বা এটা অনেক খুবই টাফ, ওখানে হবে না আর কি। তো যাই হোক, তো পরবর্তীতে আমি আবার ওই কানাডার লরেন্স ইউনিভার্সিটিতে আবার অ্যাডমিশন লেটার পাই। ওখান থেকে আবার
ওইটার ইয়ে ছিল যে আপনার যদি অ্যাপ্লিকেশন স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন করতে হয়, ওখানে আপনার অনেকগুলো ডকুমেন্ট দরকার হইতো আর কি। যে ধরেন আপনার ট্যাক্স রিটার্ন লাগবে, দেন হচ্ছে আপনার সি এভ্যালুয়েশন লাগবে, অনেকগুলো ডকুমেন্ট একসাথে করে আমার মনে ছিল প্রায় 40টা পেজের উপর মানে একটা ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে আর কি, মানে ক্লায়েন্ট ইনফরমেশন অনুযায়ী। তো এই ডকুমেন্ট গুলো অনেক অনেক বড় ধরনের লিস্ট আছে। তাদের রিকোয়ারমেন্ট গুলো, তাদের কানাডার বিষয়টা কি, যেমন কানাডার ওয়েবসাইট গুলো এমন ভাবে ডিজাইন করা যে একজন ইন্ডিভিজুয়াল যদি সে নিজে নিজে চাই যে আমি নিজে নিজে চেষ্টা করে অ্যাপ্লাই করব, সে এটা পারবে আর কি। ওইখানে সব এটা পারবে সম্পূর্ণ ইনফরমেশন IRCC ভাবে দেওয়া। ওয়েবসাইটে আমি নিজে দেখেছি, জাস্ট টু ইন্টারাপ্ট, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ ভাই। আমি IRCC ওয়েবসাইটে আমি এটা দেখেছি, আমি আমার প্যারেন্টস এর ভিসা অ্যাপ্লাই করে দিয়েছিলাম কানাডার, তাদের টুরিস্ট ভিসা, এবং ওখানে সবকিছু পার্টিকুলারলি লেখা থাকে, দেওয়াই থাকে যে তাদের এই ডকুমেন্টসটা লাগবে, এবং ওটার পাশে একটা স্টার মার্ক থাকে যেখানে মাউসের কার্সারটা রাখলেই বলে দেয় যে এই অ্যাকচুয়ালি ডকুমেন্টটা বলতে আমরা কি ডকুমেন্ট বুঝিয়েছি, এবং ওটা অনুযায়ী কিন্তু এবং অ্যাপ্লিকেশনটা হাফ ডান করে আপনি বের হয়ে আসতে পারবেন, কারণ ওই প্রতিটা অ্যাপ্লিকেশন একটা আইডি, আপনার আইডিতে আপনি এখন লগ ইন করে ইনফরমেশন ইনপুট করলেন, শেষ হবে, এবং পেমেন্টের অপশনটা সবার লাস্টে, ভিসার অপশনটা সবার লাস্টে। রাইট রাইট। ফার্স্ট আমাকে কোয়েশ্চেন করবে যে আমি কি পারপাজে আসতেছি, আমার সকল ইনফরমেশন নিয়ে দেন হচ্ছে তারা সাজেস্ট করবে যে ইউ আর এলিজিবল ফর দিস পারপাস। তো এগুলো খুবই খুবই সহজ প্রসেস যদি আমরা একটু মানে কেয়ারফুলি কনফিডেন্স অনুযায়ী আমরা রিসার্চ করতে পারি এবং করতে পারি। এবং আমি বিভিন্ন ধরনের, যখন আমি একটু মানে আমি যদি সবকিছু জানতাম না তখন কোনো কিছুতে আমি যদি আটকায় যেতাম, তখন বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখতাম আর কি, তারা কি কিভাবে মানে ফিল আপ করছে বা কি রকম। তো ওইভাবে হেল্প নিয়ে নিয়ে আমি আস্তে আস্তে যাই। পরে অ্যাপ্লিকেশন লরেন্সিয়ান থেকে অ্যাডমিশন লেটার পাই। দেন আবার চেষ্টা করি ইউএসএ তে আর কি, যে আবার জানুয়ারি ইনটেকে ইউএসএ তে অ্যাপ্লাই করব। দেন আবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে থেকে আবার অ্যাডমিশন লেটার পাই, ইউনিভার্সিটি নিউ হেভেন থেকে পাই। তো ওখানে আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করি ইউএসএ তে। তখন আবার কানাডাতেও মানে প্যারালালি আমি অ্যাপ্লাই করেছিলাম আর কি। তো তখন আপনার আবার সেকেন্ড ইন্টারভিউতে হচ্ছে, তখন আমাদের অনেক ডিফিকাল্টি ছিল যে ইন্টারভিউ স্কেডিউল নেওয়ার কি ইউএসএ থেকে। তো লাকিলি পাই আর কি ইন্টারভিউ। তখন আমার প্রায় শেষ ডিসেম্বরের শেষে মানে শুরুর দিকে আর কি আমার ইন্টারভিউ ছিল আর কি ইউএসএ এম্বাসিতে। তো তখন আমার লাকিলি ওই ইন্টারভিউটা হয়ে যায় আর কি, তখন আমি ইউএসএ ভিসা পেয়ে যাই আর কি। আবার তখন আমার যখন কানাডাতে অ্যাপ্লাই করি, মানে আপনি অ্যাভেল হয়ে গেছে, আপনি ইউএস এর ভিসা পেয়ে গেছেন? জি জি হ্যাঁ, আমি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছি। দেন হইতেছে আবার এক সপ্তাহ পরে আবার কানাডা থেকে আবার পাসপোর্ট রিকোয়েস্ট আসে আর কি, মানে ওইটা হওয়ার পরে আর কি। তো আমার ওইরকম একটা সিচুয়েশন ছিল যে এখন আমি কি করব, মানে এখন আমার ইউএস এর ভিসা আমার কাছে আছে, এখন আমার কানাডাতে যাব নাকি ইউএসএ তে যাব। তো আমি বিভিন্ন ধরনের গ্রুপ থেকে ইনফরমেশন কালেক্ট করি, এবং আমার ফ্রেন্ডদের কাছ থেকে অনেকে, আমার অনেক বড় ভাই আছে আমাদের ইউএসএ তে, মানে আমাদের ইউনিভার্সিটি থেকে গিয়েছে, ওইখান থেকে তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করি, যে মানে কম্পেয়ার করে আর কি, যে কোনটা কোন কি রকম আর কি। তো আমি ওই কম্পারিজন থেকে আমি যেটা বলবো আর কি, এখন মানে ইউএস এর ব্যাপারটা হচ্ছে আপনি অনেক এডুকেশন কোয়ালিটি অনেক ভালো পাবেন ওখানে। যদি আপনি শুধু এডুকেশন পারপাজে যান, তাহলে মানে ওইখানে অনেক ভালো ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডমিশনও পাইতে পারেন এবং ভালো স্কলারশিপও পাইতে পারেন। আমি যেমন ইউনিভার্সিটি অফ নিউ হেভেন থেকে 40% স্কলারশিপ পাই আর কি। তো ওইটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। কিন্তু আপনি যদি কনসিডার করেন, আমাদের বেশিরভাগই টার্গেট থাকে যে ওইখানে পড়াশোনা পারপাস প্লাস হচ্ছে ওখানে আমরা ইমিগ্রেশনে মানে স্থায়ী হওয়ার একটা চিন্তা থাকে, মানে প্রায় সবাই এরকম চিন্তা থাকে, ওই চিন্তায় আমরা যাই আর কি। তো ওখান থেকে যদি আমি চিন্তা করি, মানে বর্তমান সিচুয়েশন ইউএসএ এখন খুবই মানে স্ট্রিক্ট আর কি। আর ওই সময় আমি যখন অ্যাপ্লাই করছি তখন মোটামুটি আপনার ছিল আর কি যে যাওয়া যায় আর কি, অনেকেই যাচ্ছে করছে। তো এখন তো ইউএস এর সিচুয়েশনটা যেহেতু এখানে ইউএস এর কথা আসছে, ইউএস এর সিচুয়েশনটা আমরা এর আগেও একটা পডকাস্টে ক্লিয়ার করেছি যে এখন স্টুডেন্টদের জন্য কঠিন, এবং স্টুডেন্টরা লেখাপড়া শেষ করে ব্যাক করে চলে আসতে হবে। তাদের এই লেখাপড়ার টাইমে তারা জব পারমিট পাওয়াটাও অনেক
মানে কষ্টসাধ্য, কারণ ইউএসএ তে গেলেই কেউ এখন জব পাচ্ছে না, মানে জবের পারমিটটা পাবে না তারা। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার করেছি। তারপরে ভাই আপনার জার্নিতে আপনার কিভাবে কানাডা অ্যাপ্রোচ হলো? রাইট, রাইট। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে ইমিগ্রেশন প্রসেসে কানাডা খুবই লিবারেল এবং তারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। আমি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তাদের পিআর পাথওয়ে এগুলো আমি চেক করি যে কোন কোন প্রভিন্সে তাদের কি কি রিকোয়ারমেন্ট থাকে, দেন তাদের ফেডারেল বিভিন্ন প্রোগ্রাম আছে, তাদের পিএনপি প্রোগ্রাম আছে, আর ইউএস এর যে পিআর এর যে পাথওয়ে এগুলো আছে এগুলো আমি মানে ক্রস ভেরিফিকেশন করি। সবকিছু করার পরে দেখলাম যে কানাডার ইমিগ্রেশন পলিসি ফার বেটার দেন ইউএস। তো আমি ডিসাইডেড করি, ওইখানে আবার কিছু কিছু প্রোজ এন্ড কনস সব জায়গাতে আছে। যেমন ইউএসএ তে আপনার, আমার এক ফ্রেন্ড আছে ওইখানে, প্রায় সে ভালো জব করে এবং এখানে স্যালারিও ভালো হয় এবং ইনকামও ভালো হয়। কিন্তু ওই জিনিস তো আমি বিবেচনা, মানে আমার তো কতগুলো প্রায়োরিটি ফ্যাক্টর আছে। যেমন আমার আমি যদি ওইখানে স্থায়ী না হইতে পারি বা আমার ওইখানে চলে আসতে হয়, তাহলে তো আমি ওইটা কনসিডার করে আমার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কানাডা থেকে চুজ করি এবং আমার ওই লরেন্স ইউনিভার্সিটি যে অ্যাডমিশন পাই, ওই লেটার দিয়ে আমি হচ্ছে আইআরসিসি তে আমার স্টাডি পারমিটের জন্য আবেদন করি আর কি। তো সেক্ষেত্রে আমার যখন পাসপোর্ট ডিটেলস মানে আসে, তখন আমি আমার ডিসিশন নেই যে আমি ইউএসএ না গিয়ে আমি কানাডাতেই যাবো আর কি। তো ওইটা ছিল আমার মানে শর্টকাট একটা জার্নি। কিন্তু স্পেসিফিক প্রত্যেকটা যে স্টেপ আছে, যেমন আমি বিফোর অ্যাডমিশন আমি কি কি কাজগুলা করছি, দেন হচ্ছে আমার স্টাডি পারমিটের জন্য আমার একটা স্টেজ ছিল, দেন কানাডাতে আসার পরে যে আর একটা স্টেজ, তখন কিন্তু আমার প্রত্যেকটা স্টেজ ডিফারেন্ট আর কি। কানাডাতে আসার পরে এখন যখন আমার এডমিশন হয়, এখানে আসি, দেন হচ্ছে তখন আমাদের তো মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি চাইনাতে পড়াশোনা করছি, তো আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট। কিন্তু যারা ফার্স্ট টাইম যায় কোনো দেশ, তাদের মানে দেশ থেকে এক্সপিরিয়েন্সটা বিদেশে, একেবারে তাদের হয় যে experience টা কোথায় একেবারে যাবো। ডিফারেন্ট। কারণ হ্যাঁ, আপনার একেবারেই ডিফারেন্ট। মানুষের যদি দেশের বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স থাকে কোনো একটা কান্ট্রি, যদি সে ঘুরেও আসে, সে বুঝতে পারে যে ওই দেশে গিয়ে সে সার্ভাইভের জন্য কি কি স্টেপ ইনিশিয়ালি নেওয়া লাগে। বাট যে ফার্স্ট আসে সে কিন্তু বুঝতে পারে না আমি কিভাবে কি করব। তো সেক্ষেত্রে রাইট, রাইট। আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন কানাডাতে নামার পরে? কানাডাতে ধরেন সবচেয়ে ফার্স্ট ইনিশিয়ালি যে ফেজ গুলো থাকে, মানে রেন্টিং এর জন্য, মানে হাউস রেন্টিং করা খুবই ডিফিকাল্ট, মানে পাওয়াই যায় না। তো আমাদের এখানে আমি প্রায় এডমিশন হওয়ার আগে, স্টাডি পারমিট হওয়ার আগে আমি রিসার্চ করতাম যে কোন কোন জায়গাতে কোন কোন গ্রুপে আমাকে অ্যাড হইতে হবে বা ইনফরমেশন কালেক্ট করার জন্য আমি হাউজিং ইভেন্ট গুলা। কারণ হচ্ছে এখানে আপনার, আমরা যে এখানে আছি এখন, যদি আমি আমার হাউস মানে বাসা চেঞ্জ করতে চাই, তাহলেও আমার অনেক ডিফিকাল্ট স্পেস করতে হবে, আমাকে 1 মাস 2 মাস সার্চ আউট করে করে আমাকে বের করতে হয়। তো সেক্ষেত্রে আমি একটু অ্যাডভান্স স্টেপ নেই আর কি, যে আগে থেকে ইনফরমেশন কালেক্ট করে নিই। যখন আমার স্টাডি পারমিটটা পেয়ে যাই, তখন আমি ওই ওই ইনফরমেশন গুলো আমাকে আবার নতুন ভাবে কালেক্ট করতে হয়নি। তখন আমি বিভিন্ন জায়গায় রিচ আউট করি, বিভিন্ন ধরনের অ্যাপ ছিল। আমি যেমন একটা রেন্টিং পাই, কিজিজি একটা অ্যাপ ছিল, ওইখান থেকে আমি একজন ল্যান্ডলর্ডকে রিচ আউট করে দেন হচ্ছে তাকে কনভিন্স করে মানে রেন্টিং করতে পারছিলাম আর কি। তো কাইন্ড অফ then গাম ট্রি এগুলো টাইপের, আসার, যেমন আমাদের এখানে একটা গাম ট্রি চলে, তো আপনাদের এখানেও আচ্ছা, এরকম টাইপ? হ্যাঁ হ্যাঁ, ওইরকম সুচ আছে আর কি। যেমন কিছু কিছু হয়, যেমন ফেসবুক মার্কেট প্লেস এখন অ্যাভেলেবেল হয়। হ্যাঁ। আবার কিছু প্রপার্টি ম্যানেজমেন্ট আছে, প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে রেন্টিং পাওয়া খুবই ডিফিকাল্ট। তারা বিভিন্ন ক্রেডিট চেক করে বা তাদের জব দেখে আর কি। তো যাই হোক, ওইখানে আসার পরে দেন হচ্ছে এখানে নতুন এনভায়রনমেন্ট এবং খুবই এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আমাদের চায়না থেকে তো আমার একটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমার ইউনিভার্সিটি কালচার বা ওইরকম। তো আমার এলাকাটা হচ্ছে সাডবেরি, ওইটা হচ্ছে আপনার কানাডার একটা রুরাল এরিয়া ধরা হয় আর কি। তো ওইখানে প্রায় আমাদের বাংলাদেশি স্টুডেন্ট, আমাদের দেশে যখন আসি তখনই সবচেয়ে হায়েস্ট সংখ্যক মানে বাংলাদেশি স্টুডেন্ট আসে আর কি। তখন নতুন পরিবেশ, তখন হচ্ছে আপনার জব পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। আহ, আমাদের অনেক ফ্রেন্ডরা প্রায় 3 থেকে 4 মাস ওয়েট করতেছিল আর কি, যে জব পাওয়ার জন্য বা সার্চ আউট করার জন্য। আর যে সময় দিতে হয়েছিল, আমি আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমি ফ্রিল্যান্সিং করতাম। তো আমার প্রায় 4 মাস আমি ফ্রিল্যান্সিং এ একটু ফোকাস ছিলাম আর কি।
তো পরবর্তীতে আমি আবার আমার ওই ইনপার্সন জবে শিফট হয়, কারণ আপনি হচ্ছে বলতে চাচ্ছেন যে মানুষ কানাডাতে প্রথমে যাওয়ার পরে দুই রকমের স্ট্রাগল করবে, একটা হচ্ছে তার বাসা, যেটাকে তার প্রি প্ল্যানে থাকা উচিত, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে জব। রাইট যেহেতু কানাডা সমতল ভূমি, এখানে আমি একটু একটা কোশ্চেন করব যে যেমন অস্ট্রেলিয়া অনেক জায়গা সমতল না, ম্যাক্সিমামটাই সমতল না, পাহাড়ি, তো কখনো উঁচু কখনো নিচু, এখানে সাইকেলিং করাটা খুবই ডিফিকাল্ট। তো কানাডাতে আপনি সমতল, আমি জানি যতটা সমতল, তো সেখানে আপনার মানে উবার ইটস, ডোর ড্যাশ এরকম কিছু করে একটা স্টুডেন্ট ইনিশিয়ালি স্টার্ট করে চলতে পারবে নাকি? চলতে পারবে বলতে এটা আপনার অনেক ক্যালকুলেশন আছে। আপনি এখানে যেমন সাইক্লিং এর মানে সিচুয়েশন নাই, কারণ এখানে যারা উবার করে বা ডোডেশ করে সবাই হচ্ছে অ্যাটলিস্ট একটা কার নিয়ে তারা করতে হয় আর কি। মানে তো এখানে আপনার যদি কারো ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে ইনিশিয়ালি ফার্স্ট মান্থ থেকে এখান থেকে করতে পারবে। আর ওখান থেকে আপনার তেমন ইনকাম বলতে আপনার যদি অনেক সময় দেয় তাহলে আপনার রেন্টিং এর যে কস্ট আছে ওইখানে ওইটা সম্পূর্ণ হবে না আর কি ওগুলো করে। দেন কারণ হচ্ছে ওইখানে আমিও আমার কিছু এক্সপিরিয়েন্স, আমি কিছুদিন উবার রুডেশ করছিলাম, তো মানে ওইখানের পেমেন্ট গুলা খুবই লো আর কি। তো ওই জিনিসটা আর পোষায় নাই। তো দেখা যাচ্ছে যে ওই মিনিমাম ওয়েজে যে একটা এখন রিসেন্টলি নিয়ম করছে আর কি, যে আপনার আমি যদি উবারে বা ডুডেশে একটা সময় ব্যয় করি তাহলে আমাকে মিনিমাম একটা ওয়েজ দিতে হবে আর কি। রিসেন্ট একটা পলিসি করছে আর কি। আর আপনি যদি এখানে আসার পরে আপনি একটা জব করেন পার্ট টাইম, এখানে প্রায় 24 আওয়ার্স পার্ট টাইম অ্যাভেলেবল আর কি। আমাদের সময় তখন একটু প্লাস পয়েন্ট ছিল যে আমরা ফুল টাইম করতে পারতাম, 40 hours করতে আপনাদেরকে পারতাম। কোভিড এর টাইমে 40 আওয়ার্স এর প্লাস দিয়েছিল। হ্যাঁ, তো ওইটা আমাদের লাকি সব ছিল। তো এখন 24 আওয়ার্স জব করে আপনি যদি কোনো ফান্ড নিয়ে আসতে পারেন, মানে ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসতে পারেন, তাহলে তো আপনার টিউশন ফিটা ডিফারেন্ট আর কি। আর এখানে আপনার সার্ভাইভেল হচ্ছে আপনার রেন্টিং বা আপনার যে লিভিং অ্যালাউন্স আছে এইগুলা সবগুলো খরচ গুলো আপনি মোটামুটি এটা ডিপেন্ড করে আর কি আপনি জবের মানে 24 আওয়ার্স পাচ্ছেন কিনা। অনেকে আছে যে এখানে আসার পরে তারা ওই 24 আওয়ার্সই জব করতে পারে না, তারা 10 আওয়ার্স 16 আওয়ার্স ওইরকম জব অনেক শর্ট টাইম জব পায় আর কি। হ্যাঁ, তো ওই ডিফিকাল্টিস গুলো হয়। আর এই আর কি। আর যদি আপনি ক্যালকুলেশন করেন যে টিউশন ফি আমি কভার করতে পারবো কিনা, যদি এক একটা ইউনিভার্সিটি একটা টিউশন ফি দেখে এবং হচ্ছে আমি লিভিং কস্ট কভার করতে পারবো কিনা সম্পূর্ণ, তাহলে বলবো যে এটা খুবই পসিবল। কারণ মানে এক এক এরিয়ার উপর বেস করে আর কি। কিন্তু আপনি আপনার ওই ক্যালকুলেশন গুলো আগেই করে আসতে হবে। আমি যখন আসছি এখানে আমার ওই ক্যালকুলেশন আমার টিউশন ফি আমার মান্থলি কত যাবে, দেন হচ্ছে আমার এখানে রেন্টিং পারপাসে কত যাবে, ওই ক্যালকুলেশন গুলো করে দেন হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি যে না আমার এখানে আমার প্রোফাইলের সাথে বা আমার ফাইন্যান্সিয়াল সাপোর্টের সাথে যাই, আমি যেতে পারি আর কি। তো ওগুলো ছিল কষ্টের বিষয়। আর এখন যে পলিসি আর কি কানাডার, যদি আমি বর্তমান সিচুয়েশন গুলো বলি, আমি যখন আসছিলাম প্রায় 2023-এর শুরুতে জানুয়ারিতে, তখন আমাদের একটা মানে ওই রকম রেস্ট্রিকশন ছিল না আর কি ইমিগ্রেশন পলিসিতে। তো এখন আপনার প্রায় রিসেন্টলি নভেম্বরের 4 তারিখে গভর্নমেন্ট কতগুলো পলিসি নেয়। আপনার টেম্পোরারি ওয়ার্কার ভিসা আর কি এটা প্রায় হাফ করে ফেলে আর কি। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার পার ইয়ার তাদের টার্গেট ছিল 3 লাখের উপরে, কিন্তু এটা হবে 2026 সালে 1,55,000। তো এটা প্রায় অর্ধেক করে ফেলছে। আর এখন আমাদের পিআর এরও মানে খুবই লিমিটেড করে ফেলছে আর কি। আমি যখন রিসার্চ করি এখানে মানে সালবারিতে আসার একটা রিজন ছিল যে এখানে আপনার রুরাল এরিয়া একটা নর্দার্ন অন্টারিওতে আপনার একটা এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় আর কি পিআর এর জন্য। তো সেক্ষেত্রে আমি আপনার এটা চুজ করি। দেন ওইখানে একটা সবাই করে সাসকাচুয়ান বা আপনার হ্যালিফ্লেক্স এইসব জায়গায় বা নর্দার্ন টেরিটরি গুলিতে একটু যেখানে শীত বেশি বা মানুষ কম থাকে সেখানে একটু যাওয়ার যে ওখানে পিআর অপরচুনিটি বেশি থাকে, বাট বর্তমান অবস্থাটা চেঞ্জড। রাইট।
আর কানাডাতে আসতে গেলে আপনাকে ওই ওই পিআর এর ওই অপরচুনিটি স্কোপ গুলো বের করেই আপনাকে আসতে হবে। এখনো যতটুকু প্রায় 50% অপরচুনিটি আছে, কেউ যদি আসতে চাই তাহলে আপনাকে ওই রুরাল এরিয়ার ওই ওই অপরচুনিটি মানে ওই স্কোপ গুলো বের করে আপনাকে আসতে হবে। আদারওয়াইজ আপনি যদি টরন্টোতে আসেন বা ওইখানে ওই সব শহর গুলাতে আসেন যেগুলোতে অলরেডি আপনার ওভার ক্রাউড, তো এখানে আপনার মানে জিরো পসিবিলিটি। আর এখন যারা টরন্টোতে আছে সবাই মুভ করতেছে যে ওই রকম রুরাল এরিয়াতে মুভ করে তারা পিআর এর অপরচুনিটি পায় কিনা। তো এই আর কি বর্তমান সিচুয়েশন। আর এটা ছিল আপনার 2028 পর্যন্ত তারা ওই টেম্পোরারি মেজারটা নিচে আর কি। আহ, তাদের ওই পলিসি থাকবে লেস পিপল। আর আহ, এখন আমাদের উম, এখানে আপনার ইন ডিটেলস অনেকগুলাই আছে যে আপনার যদি পলিসি নিয়ে মানে ডিসকাস করতে চাই, যে এখানে আপনার রিসেন্ট যেগুলো পলিসি নেওয়া হয়েছে আপনার পিআর এর ক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় 3,80,000 মানে পার ইয়ারে আর কি তারা মানে অ্যাপ্রুভ দিবে। আর হচ্ছে আপনার স্টুডেন্ট হচ্ছে 1,55,000। তো ইনিশিয়ালি তারা 2-3 বছর তারা টার্গেট নিচ্ছে যে আপনার মানে ইনসাইড কানাডাতে যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে পিআর এর প্রায়োরিটি দিবে আর কি। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে প্রায়োরিটি দিবে, মানে আপনি কথাটাকে একটু আমি কনফিউজড হয়ে গেছি মানে না, এখানে আপনার যেমন আমাদের বর্তমান সিচুয়েশন অনুসারে আপনার কিছু কিছু আপনার রিজিওনাল টার্গেটেড ড্র হয় আর কি। যেমন আমি যদি পিএনপির কথা বলি, আমাদের তো হ্যাঁ, তো ওটাতে আপনার হচ্ছে কি যেমন অনেকগুলো সিটি আছে পিএওয়াই একটা প্রভিন্সে, তো তারা টার্গেটেড ড্র দিচ্ছে আর কি। যেমন আমাদের সাবডিভিশনের জন্য তারা একটা কাট অফ স্কোর দিচ্ছে, এবং টরন্টোর জন্য তারা কোনো ড্রই দিচ্ছে না যে আমার এই অকুপেশনের লিস্টে এবং এই লোকেশনে আমরা ড্র দিচ্ছি আর কি। তো ওই রকম টার্গেটেড বেসে ড্র হচ্ছে। এখন যদি আপনার ওইরকম রিজিওনাল প্লেস থেকে যদি আপনি অ্যাডমিশন নিয়ে আসতে পারেন তাহলে আপনার অপরচুনিটি আছে। পাশাপাশি হচ্ছে আপনার কোন কোন বিষয়ে আপনি স্টাডি করতে আসবেন ওইটাও আপনার এখন ম্যাটার করবে। কারণ আগে হচ্ছে আপনার যে কোনো সাবজেক্টে আসলে আপনার একটা অপরচুনিটি থাকতো। এখন আপনার রিসেন্টলি যেমন আমাদের 2025-এ আপনার সবচেয়ে বেশি পিআর ক্যান্ডিডেট এবং ড্র ছিল আপনার পিএসডাব্লিউ মানে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, দেন হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট, ওইসব অকুপেশন গুলোতে আপনার অনেক ড্র হয়েছে আর কি। পাশাপাশি আপনার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে অনেকগুলো ড্র হয়েছে। আর আপনি যদি কোনো কলেজ প্রোগ্রামে আসেন বা ওইরকম কোনো ট্রেড প্রোগ্রামে আসেন তাহলে আপনার অপরচুনিটি খুবই কম। বুঝতে পারছি। মানে এখন প্রোগ্রামের ব্যাপারে সবার একটু সিলেক্টিভ হইতে হবে। গভর্নমেন্ট ওই প্রোগ্রামটা তাদের অপরচুনিটি বা অকুপেশন লিস্টের মধ্যে রেখেছে নাকি সেটাও তাদের নলেজে থাকতে হবে বিফোর অ্যাপ্লিকেশন। রাইট। আচ্ছা, তা এখন আরেকটা জিনিস চেঞ্জের মধ্যে আমি যেটা বলি, এখন কি কোনো সম্ভাবনা আছে মানুষের পিআর পাওয়া, কানাডায় যাওয়া, পিআর পাওয়া? কারণ এখন কানাডার আগে যেটা যেই সিকোয়েন্সিয়াল চেইনটা ফলো করে এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলি, যে বরাবরই সবচেয়ে বেশি ভিসা রেশিও ইউকে দিয়ে থাকে, বাট ওরা স্ট্রিক্ট করে কি আফটার আপনি ওই দেশে পৌঁছায় গেছেন বা ইচ ইয়ারে ওরা রুলসে চেঞ্জ আনে। কারণ ওদের আর্নিং এর মধ্যে একটা জিনিস হচ্ছে কি ফরেন স্টুডেন্ট, এটা ওদের আর্নিং সেক্টর একটা। তো যখন ওরা বেশি ভিড় হয়ে যায়, আপনার রুলস এ স্ট্রিক্ট নিয়ে আসে, ওই রুলস এ স্ট্রিক্টটা ইউকে কয়েকটা বছর ফলো করে, এতে করে দেখা যায় কি অনেকে ওই রুলসটার মধ্যে গিয়ে ঝরে পড়ে যায়। তারা আর এন্ড অফ দ্য ডে ইউকে তে পিআরটা না নিয়ে অন্য কান্ট্রি থেকে পিআর বা ইউরোপে মুভ হয়। সেখানে তাদের একটা লম্বা সময় নষ্ট হয়। ইউকে তে 5 বছর বা 4 বছর ছিলাম, এরপর আরেকটা কান্ট্রিতে গিয়ে সেটেল হইলাম। তেমনই একটা চেইন মেনটেন করে ইউএসএ। কোন 2 বছর 3 বছর আগে দেখা গেছে ইউএসএ ভিসার অনেক পরিমাণ ছিল, আবার কমে গেছে, আবার বাড়ছে, বাট এটা কিন্তু যুগ যুগ ধরে চলতেছে ইউএস এর ভিসা। ওরা এটাকে একটা প্ল্যাটফর্মটাকে এমন ভাবে সাজানো যে স্টুডেন্ট আসতেও যাবে, আবার এখান থেকে লেখাপড়া করে টাইম চলেও যাবে, আবার কিছু থেকেও যাবে। মানে যেসব স্টুডেন্ট একটু একবারে একনিষ্ঠ ভাবে এটাই চিন্তা করে যে না আমার এখানে আসছে পিআর পাওয়া লাগবে। কানাডা একটা জিনিস করে কি কখনো ফ্লো বাড়ায়, কখনো ফ্লোটাকে কমায়, এবং ওই ফ্লোটা দেখতে গিয়ে যদি দেখা যায় এখন ইউএসএ কমাইছে ভিসা, তারপরে ইউকে কমাইছে, দেন কানাডা কমাইছে,
সব তার যেই একটা দেশ কমাচ্ছে তার অপোনেন্ট কান্ট্রি আবার ভিসা বাড়ায় দিচ্ছে। তো 21-22 সালে কানাডার ভিসার ইস্যু ছিল ভালো, 23 সালে গিয়ে খারাপ হয়। আবার 23 সাল থেকে অস্ট্রেলিয়ার ভিসার রেশিও বাড়তে থাকে, বাট এখন কিন্তু আবার অস্ট্রেলিয়ার ভিসার রেশিও কমে যাচ্ছে। কারণ কি, মানুষ মনে করতেছে লেভেল 1 যা তা ফাইল আমরা ডিপোজিট করতেছি, সাবমিশন করতেছি, এবং ভিসা রিফিউজালও বাড়তেছে। তো সামনের অপরচুনিটি আবার কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড, বাট এটা কবে কি দেখা যাচ্ছে নিউজিল্যান্ডে সেটাও বলা যাচ্ছে না। তো আপনার কথা অনুযায়ী আমরা এই পর্যন্ত পাইলাম যে কান্ট্রি চেক করাটা আগেও ইম্পর্টেন্ট, রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে নাকি তার স্পেসিফিক টপিকে সেটা ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট গুলি চেক করা, ওইটা অনুযায়ী অকুপেশন লিস্টে আবার এগুলি জিনিসগুলি আছে নাকি, বা আজকে আমি যদি এই দেশে মাস্টার্স বা ব্যাচেলর করতে যাই, এই মাস্টার্স বা ব্যাচেলরের টাইমটাকে ডিডাক্ট করলে যেই বছরে গিয়ে শেষ হবে তার থেকে আবার 1 বা 2 বছর প্লাস করে আমার তখন অকুপেশন লিস্টে কি আমার এটা ডিমান্ড থাকবে নাকি এই কান্ট্রিতে, বা এই কোর্সটা ডিমান্ড কি নেক্সট 6 ইয়ার্স বা নেক্সট 10 ইয়ার্স এই দেশের জন্য প্রয়োজন নাকি, বা লাস্ট 10 ইয়ার্সে তাদের এই অকুপেশনে কিরকম ঘাটতি ছিল, এই নলেজটা একটা স্টুডেন্টের থাকা উচিত কানাডা বা আদার এইসব Right. ওয়েস্টার্ন কান্ট্রিতে পা দেওয়ার আগে। এরপরে আরেকটা জিনিস আছে লিস্ট ডাউন করা, আপনি যেটা মেনশন করেছেন যে একটা স্টুডেন্টের সব ধরনের জিনিস ইনফরমেশন লিস্ট ডাউন করা, কারণ সবাই সেলফ ফান্ডিং করতেছে না, বা যেটা আপনি যেভাবে গিয়েছেন ফ্যামিলি ফান্ডিং করতেছে। ফ্যামিলি ফান্ডিং থেকে এখন একটা কোশ্চেন আসে যে ভাইয়া ফ্যামিলি কত টাকা শো করা দরকার এফডিআর? অনেকে গাট্টি ভস্তা টাকা দেখায় যে 1 কোটি 2 কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, মানে বস্তা ভরা টাকা। স্টুডেন্টের আইএলটিএস ভালো রেজাল্ট, ভালো ইউনিভার্সিটি অফার লেটার পাইছে, বাট তার রিজেকশন আসে, তার ফাইন্যান্সিয়াল প্রুফটা ওদের কাছে সন্দেহ লাগে। রিজনটা এখানে। রাইট, রাইট, আপনি রাইট পয়েন্ট আউট করছেন। এখানে আমি এরকম অনেকগুলা কেস দেখছি আর কি, যখন আমার অ্যাপ্লিকেশনের সময় আমি তখন গ্রুপগুলা ফলো করতাম আর কি। তো ওখানে দেখতাম প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা তারা লিকুইড ফান্ড দেখাচ্ছে বা ওইরকম একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, কিন্তু তার রিজেকশন আসছে আর কি। তো এটা আমি খুবই সারপ্রাইজ ছিলাম আর কি। তো এখন মানে যে জিনিসটা হয় আর কি, মানে তারা মাঝে মধ্যে কিছু প্রোফাইল ভেরিফাই করে আর কি। ধরেন আপনার একটু অসামঞ্জস্যপূর্ণ বা একটু সাসপিশিয়াস মনে হলে তারা রিজেক্ট করে দিন। তাদের কাছে অনেক অপশন আছে, তাদের একটা অপশন আপনার রিজেক্ট করতে হয় আর কি। তো যতটুকু সম্ভব আপনার আপনি যদি কিছু অ্যাসেট দেখাইতে পারেন, ধরেন ইমুভেবল কিছু অ্যাসেট আপনি দেখাইতে পারেন, যে জিনিসটা আপনার আহ, একটা প্লাস পয়েন্ট হইতে পারে। তো আমার ক্ষেত্রে আমি কিছু ইমুভেবল অ্যাসেট দেখাইছি, এবং লিকুইড ফান্ডের ক্ষেত্রে আমার প্রায় 40 লাখ বা এরকম প্লাস ছিল আর কি। তো আমার ওই ফান্ডিং এ কিন্তু হয়ে যায় আর কি। তো ওইরকম এটা তো আপনার ভাই ডিপেন্ড করে। এটা আপনি কত সালের কথা বলছেন? ওইটা ছিল 2000, অ্যাপ্লিকেশন করি 2022-এর ডিসেম্বরের দিকে আর কি। 2022 ডিসেম্বর, কিন্তু এখন তো আবার দেখা যাচ্ছে মানে আমি এখন আহ, এখন এইসব ডকুমেন্ট তারা অনেক ডকুমেন্টের চেঞ্জ নিয়ে আসছে যে আপনার সিএ ভ্যালুয়েশন দেওয়া লাগবে না, ট্যাক্সের পেপারে কাগজ দিলেই হবে, ট্যাক্স রিটার্ন শো করলেই হবে, জমির রেট, কারণ বাংলাদেশের ব্যাপারে একটা আইডিয়া হয়ে গেছে যে 4G ডকুমেন্ট দেয়, কারণ জমি জমার কাগজ দেখাইলে তো সে কানাডা এমবেসি এসে ভেরিফাই করতে পারে না, যেটা অস্ট্রেলিয়া আগে বন্ধ করছে, এবং অস্ট্রেলিয়া তো এটা অনেক এজেন্সি বাংলাদেশ থেকে করতো। যেটা আমি করছি কি, আমার অ্যাপ্লিকেশন আমি যখন প্রসেস করি তখন আমি শুধু আমার ফাদার আমার স্পন্সর, তো আমার ফাদারের ট্যাক্সের পেপারটাই দিয়েছে, আর তার একটা ডিক্লারেশন দিয়েছে অস্ট্রেলিয়ান ডিক্লারেশন ফর্মে, যে আমি আমার নাম এই, আমি আমার সন্তান আমার ছেলে আকিব জাভেদ ওর নামে আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে ওর লেখাপড়ার কস্ট আমি বেয়ার করব, লিভিং কস্টও আমি বেয়ার করব। দ্যাটস ইট। আমি এই দুটা পেপার দিয়েছি, আমার কিন্তু জমি বা সিএ ভ্যালুয়েশন, যেটা বাংলাদেশ অনেক করে, এসব কোনো ভ্যালুয়েশনের পেপার আমার দেওয়া লাগেনি। সো আপনি এখন আপনার সময় আপনি যেটা বলছেন যে আপনি দিয়েছিলেন যে আপনার ডকুমেন্টস গুলি আপনি প্রপারলি দিয়েছেন, কিন্তু এখনকার ডকুমেন্টস গুলি এখনকার যেমন আপনার কানাডাতে একটা এসডিএস একটা প্রোগ্রাম ছিল আর কি, যেমন স্পেসিফিক কিছু কান্ট্রির ক্ষেত্রে, ইন্ডিয়া নাইজেরিয়া বা এরকম কান্ট্রির ক্ষেত্রে তারা তখন এই সকল প্রায়োরিটি স্ট্রিম গুলা তুলে ফেলছে আর কি। তো এখন সবাই হচ্ছে একই ক্যাটাগরিতে, সবাই একই প্রায়োরিটিতে অ্যাপ্লাই করবে, এবং ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনাকে মানে তারা ওই ডকুমেন্টস গুলো আপনি যেগুলো বলছেন এইগুলা কিন্তু আপনার ম্যান্ডেটরি কোনো ডকুমেন্টস না। তো আমরা ওই সকল ডকুমেন্টস গুলো আপনার অপশনাল একটা অপশন আছে এখানে, ক্লায়েন্ট ইনফরমেশন। তো ওই ফাইলে আমরা প্রায় সকল ডকুমেন্টস গুলো একসাথে করে প্রায় 4 MB মতো একটা স্পেস থাকে,
ওই ডকুমেন্টস গুলো আমরা ওইখানে সাবমিট করি আর কি। তো তাদের ম্যান্ডেটরি ডকুমেন্টস না হইলেও আপনাকে একটা প্রুফ দিতে হয় আর কি, ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট দিতে হয়, ওইটা আপনার মেইন আর কি। তো ওই স্টেটমেন্ট গুলার মধ্যে যদি আপনার কিছু ফ্ল থাকে, যেমন আপনার যদি রিসেন্ট, অনেকের দেখা যাচ্ছে যে রিসেন্ট ট্রানজেকশন হয়েছে বা ওইরকম, তো এটা সন্দেহজনক হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিছু আপনার ইনক্লুডেড কিছু ডকুমেন্ট দিতে পারেন, বা আপনার যদি কোনো অ্যাসেট থাকে বা ওইরকম, বা আপনার যদি অ্যাসেট বিক্রি করে কোনো কিছু হয়, বা আপনি ওই রিজন গুলো আপনার ওই ক্লায়েন্ট ইনফরমেশনে দেখাতে পারেন আর কি। আর আপনি যেটা বলছেন যে ট্যাক্স ইনফরমেশন, হ্যাঁ এটা অনেক মানে ভ্যালিড আর কি। ওইটা যদি দেওয়া যায় তাহলে আপনার এখানে যদি আপনার সকল আপনার অ্যাসেট গুলো মানে ডেসক্রাইব করা থাকে এবং ওইটার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ থাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে আপনার সবচেয়ে বেটার হবে আর কি। আর সি এভালুয়েশন দেন হচ্ছে আরো কতগুলো আপনার নোটারি ডকুমেন্ট বা ওইগুলো আসলে কাউন্ট করে না, তারা দেখেও না আর কি। তো হ্যাঁ, ওই জিনিসটা আপনার মেইন আর কি। যদি আপনার ট্যাক্স পারপাজে আপনি ওই ফান্ডের সাথে আপনার আহ, আহ, যে লিকুইড ফান্ডটা আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, ওইটার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে আপনার ওই ডকুমেন্ট গুলোই আছে। বুঝতে পারছি। তো ভাইয়া, আপনি বলতে চাচ্ছেন একটা বেসিক ইনফরমেশন একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ভিসার ক্ষেত্রে তার বেসিক ইনফরমেশন গুলি, যেমন পাসপোর্ট, এনআইডি, তার রেজাল্ট, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, এগুলি পরে তার স্পন্সর বা তার ফান্ডিং এর যে ডকুমেন্ট, ওগুলি ক্ষেত্রে ট্যাক্সের পেপার, তার ব্যাংক স্টেটমেন্ট, লিগ্যাল সোর্স অফ ইনকাম, যেটাতে তার অথেন্টিসিটি প্রমাণ করে এই জিনিসগুলি তার প্রিসাইজলি দেওয়া লাগবে। এখন আমার আরেকটা কথা যেটা আপনাকে বলতে চাই, স্টুডেন্টরা আজকালকার এআই জেনারেট করে এসওপি লিখে, মোটিভেশনাল লেটার লিখে। তো একটা স্টুডেন্টকে আপনি কিভাবে বুঝাবেন, একটু শর্টলি বুঝালে আমার মনে হয় ভালো হয়। যে আমরা এসওপি নিয়ে যেটা চিন্তা করি, স্টুডেন্ট স্টেটমেন্ট অফ পারপাস, ওই জিনিসটা অনেকে এআই দিয়ে করায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা উচিত না। তো এই জায়গাটাতে আপনার কি সাজেশন থাকবে? আসলে কেউ যদি আপনার যদি একজন ইমিগ্রেশন অফিসার যদি আপনার এসওপিটা মানে একটু সময় নিয়ে পড়ে, বা ওরা জানি না কতটুকু সময় নিয়ে পড়ে বা কিরকম করে, বা আপনার এসওপিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। কারণ ওইখান থেকে আপনার মোটিভেশনটা বা আপনার মোটিভটা দেখতে চায় আর কি। তো ওইটা যদি দেখে যে আপনার এআই জেনারেটেড এবং সম্পূর্ণ আপনি মানে কোনো আপনার অথেন্টিসিটি না রেখে আপনি ওই ধরনের স্ট্রাকচার ইংলিশ দিয়ে আপনি লিখছেন, তখন তারা ওই জিনিসটা বুঝতে পারবে আর কি। যে আপনার অবশ্যই আপনি আপনার ল্যাঙ্গুয়েজ প্রোফাইল সাবমিট করছেন, আপনার আইএলটিএস এর কত স্কোর আছে, এবং আপনি এরকম ভাবে একটা লিখছেন যেটা আপনার এখন তারা এই জিনিসটা দেখবে। আমাদের সময় একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের এরকম এআই ছিল না, তো আমাদের মতো করে লিখতে পারছি আর কি। তো এখন বিষয়টা হইতেছে যে এখন চেক বেশি হয়। আমি চেক বেশি হবে, কারণ হচ্ছে এখন তো আমি জানি না এখন তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে চেক করে কিনা। যেমন অস্ট্রেলিয়ায় ভিসা 3 রকম ভাবে, মানে 2 রকম, সরি 2 রকম ভাবে হয়। যেমন একটা হচ্ছে ওদের একটু সন্দেহ হলে ভিসাটাকে ভালো করে চেক করে, আর আরেকটা হচ্ছে কি অটো জেনারেটেড সিলেক্ট হয়। মানে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এআই সিলেকশন হয়। এখন আপনার অ্যাপ্লিকেশন আপনি কোন সিস্টেমে পড়ে যাচ্ছেন, এটা এমবেসি ছাড়া আর কেউ বলতে পারবে না। আর এসওপি যেটা কথা, এসওপি স্টুডেন্টদেরকে আমরা যেটা সবসময় বুঝাই, এসওপি হচ্ছে আপনার জার্নিটাকে এক্সপ্লেইন করা থ্রু দ্য পেপার। এখন আপনি জার্নি, আপনি তো ভিসা, যেহেতু আমরা অস্ট্রেলিয়া বা কানাডা, এখানে আমরা এমবিসি ফেস করতেছি না, এমবিসির সাথে কোনো ইন্টারভিউ হচ্ছে না, তো আপনি আপনার জার্নিটাকে কিভাবে বলবেন? এমবিসি ইন্টারভিউ আমরা ফেস করলে আমরা হয়তো একটা বেসিক মোটিভেশন লেটার বা বেসিক পারপাস ফর স্টাডি, এই দুইটা ডকুমেন্ট দিতাম। এখন স্টেটমেন্ট অফ পারপাসটা আমার দেওয়াটার কারণ হচ্ছে, যেটা আমরা বুঝাই থাকি, যে আপনি আপনার জার্নিটাকে শর্টলি বাট ইন ব্রিফ এক্সপ্লেইন করা ভালো ওয়েতে, এবং এখানে কোনো মিথ্যা, কারণ আপনার ওই ব্রিফ এক্সপ্লেনেশনটাই আপনার সিভির সাথে ম্যাচ করতে হবে, যেটা আপনি কারিকুলাম ভাইসা বা আপনার রেজুমের সাথে বা আপনার সিভির সাথে এটা ম্যাচ করতে হবে। তার সাথে আপনার যে এডুকেশনাল ডকুমেন্ট, সেটার সাথে ম্যাচ করতে হবে, যে আপনি কখন বা আপনার এক্সপিরিয়েন্স যেটা শো করবেন, যে আমি ব্যাচেলারে অ্যাপ্লাই করতেছি, আমার এক্সপিরিয়েন্স কিছু আছে বা নাই, বা আপনি মাস্টার্স অ্যাপ্লাই করতেছেন, আপনি মাস্টার্স এর মাঝখানে, ব্যাচেলার আর মাস্টার্স এর মাঝখানে সময় আপনি যে এক্সপিরিয়েন্স গুলি আছে, এটাকে আপনি কিভাবে এলাবোরেট করতেছেন, এবং ওই দেশে গেলে আপনি কি ইন্টারেস্ট আছে ওই দেশে থাকার নাকি না, আপনি দেশে ফিরে আসবেন, এই জিনিসটা বোঝানোর, আপনার দেশের সাথে
কতটুকু আপনার সম্পর্ক ভালো এবং আপনার কোর্সটা আপনি কিভাবে বেনিফিটেড হবেন এবং দেশে এসে আপনি কিভাবে বেনিফিটেড করতে পারবেন নিজের দেশ থেকে, এই জিনিসগুলিকে বোঝানোটা হচ্ছে এসওপি। তো এখনকার সবাই এসওপিটা কি করে বলে যে এসওপি বানায় তারা, এবং সিমিলার প্যাটার্নে অনেকেই যে ড্রপ করে এবং ম্যাক্সিমামই রিফিউজড হয়, এবং এই জিনিসটা এজেন্সিরাও ভুল করে এআই দিয়ে এসওপি জেনারেট করে। ভাই আমার একটা Right, right. কোশ্চেন আছে। জি আমার কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরেন আপনার বাংলাদেশে ল অনুযায়ী তো আপনি 4টা বিয়ে করতে পারবেন, তা আপনি তো এখন কানাডা আছেন, এখন আপনি কি 4টা বউকে স্পাউস হিসেবে নিতে পারবেন? আচ্ছা, আমার কোশ্চেনটা খুব ফানি, বাট এটা একটা ডিপলি একটা ব্যাপার আছে। এই আমি শুনছি আর কি যে কানাডাতে নাকি এই সিস্টেম করে আসলে একজন নাকি 2-3 জন মানে কন্টাকে আর কি, যেটাকে বলে কন্টাকে নাকি বাংলাদেশ থেকে এরকম স্পাউস হিসেবে শো করে নিয়ে যাচ্ছে আর কি। তো এখন এই ব্যাপারটাতে আপনার মতামত বা আসলে রুলসটা কি, বা শোনা কথায় কি ওই যে চিলে কান নিয়ে গেল এরকম, বা ঘটনাটা কি? রাকিব ভাই অনেক একটা ফানি কোশ্চেন করছে এবং অনেক মজাদার কোশ্চেন করছে। জাহাঙ্গীর ভাই আসলে এটা গুরুত্বপূর্ণ। এটা আপনার ধরেন যে আহ, প্রায় 4টা না থাকুক, 1টা টাকার পরেও আপনি আনতে পারবেন কিনা এটাও আপনাকে খুবই প্রুফ করে আনতে হবে আর কি। আমি যখন অ্যাপ্লাই করছি আমার স্পাউসের জন্য তখন একটু নর্মালি ছিল, কিন্তু আমার স্পাউসের ভিসা পাওয়ার পরে আমি কিছু নিউজ পাই আর কি। তখন তারা মানে ফেক ডকুমেন্ট মানে সাবমিট করে তারা এগুলা কাজ করছে আর কি। তো এখন রিসেন্টলি আমি জানি না আপনার মানে মাল্টিপল স্পাউসের জন্য অ্যাপ্লাই ফেক ডকুমেন্ট মানে এসে ফেক ডকুমেন্ট দেখায় আসছে, আসার পরে সেপারেশন হয়ে এলএমআই তে অ্যাপ্লাই করে ফেলছে আর কি, এরকম কিছু। হ্যাঁ এরকম হয় আর কি। আপনার ফেক ডকুমেন্টস নিয়ে আসার পরে তখন ধরেন যে আসবে সে তো ওপেন ওয়ার্ক পারমিট পাবে। তো এটা দেখা যাচ্ছে যে আপনার 3 ইয়ার্স এর হইতে পারে, বা সে যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে থাকে, অথবা কেউ যদি এখানে পিআর থাকে সে যদি আবার ফেক ভাবে নিয়ে আসে তখন তো সে তো আবার পিআর হয়ে যাবে, তখন একটা কন্ট্রাক্ট হয় আর কি। তো এখন আমি যে রিসেন্ট কতগুলো নিউজ ফলো করছি, তো ওইখান থেকে আপনার খুবই স্ট্রিক্ট করে ফেলছে, আপনাকে অনেক অনেক প্রুফ করে আনতে হবে আর কি। এরপর অনেকে ফাঁকি দিচ্ছে, কিন্তু এই জিনিসটা আপনার ইলিগেল, এবং এটা যদি আপনার তারা ধরতে পারে তখন তাদের একটা 5 বছরের এরকম একটা ব্যানের সিস্টেম আছে আর কি। তো এই জিনিসটা তারা এখন রিসেন্টলি খুবই ইমপ্লিমেন্ট করতেছে আর কি। এরকম অনেকগুলো ডকুমেন্টস পাইছে আপনার ইন্ডিয়ার কতগুলো ডকুমেন্টস, তো তাদেরকে এরকম ব্যান করে দিছে। আচ্ছা, আমি রাকিব ভাইয়ের কোশ্চেন অ্যান্সার দিই। ভাই, আপনি যদি অস্ট্রেলিয়া আসেন এবং আপনি যদি স্পাউস আনতে চান 4টা, তাহলে আপনাকে এটা দেখাইতে হবে প্রথম স্পাউসের সাথে আপনার লিগ্যাল ম্যারেজ কবে, দ্বিতীয় স্পাউস মানে আপনার যে দ্বিতীয় স্পাউস হবে তার সাথে আপনার ম্যারেজটা কবে, ওইখানে আপনার প্রথম স্পাউসের প্রেজেন্ট ছিল নাকি না, আপনার ছবিগুলি দেখাইতে হবে। এবং যদি আপনি 4টা বউ নিয়ে আসতে চান, 4টা বউয়ের মানে 4টা বউ চতুর্থ বউয়ের সাথে যখন বিয়ে করতেছেন তখন তৃতীয়, দ্বিতীয় আর প্রথম বউ উপস্থিত ছিল নাকি না এগুলি দেখাবেন, লিগ্যাল ডকুমেন্ট দেখাবেন, এরপরে একসাথে অ্যাপ্লাই করতে পারবেন। সমস্যাটা একটাই জায়গায়, আপনি এখানে আসার পরে আপনি স্পাউস চলে আসছে, আপনার যদি পিআর না থাকে তাহলে তারা তো পিআর হচ্ছে না। কিন্তু ইন দ্য মেন টাইম আপনি আসার পরে মনে করলেন যে আমার অরিজিনাল বউকে আমি রাখবো আর বাকি বউদেরকে আমি ডিসকার্ড করে দিব, তাদেরকে তালাক দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিট নেই। তাদের কাছ থেকে আপনি বেনিফিটেড হতে পারেন, কিন্তু তারা ইভেন্চুয়ালি পিআর পাবে না, রিটার্ন করতে হবে, তাদের আবার দেশে ফেরত চলে যেতে ভিসা শেষ হয়, তাদেরকে কোনো ভিসা ক্যাটাগরিতে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনি হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত খাওয়াতে পারেন, তাহলে কি জাহাঙ্গীর ভাই আর তোমার জন্য কি দেখবো নাকি বাকি তিনটা? না ভাই, আমার এই রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা নাই, আর আমার এই টাকা ইনকাম করারও কোনো ইচ্ছা নেই। তো আমরা টপিকে ব্যাক করি ভাইয়া। আমাদের অলরেডি একটা মাশাআল্লাহ ভালো সময় হয়েছে, আমরা অনেকগুলি ইন্টারেস্টিং টপিকে কথা বলেছে। রাকিব ভাই, আপনাকে থ্যাংক ইউ, আপনি একটা মজার কথা তুলছেন। আমরা অনেক সিরিয়াসলি কথা বলতেছিলাম, একটু মাঝখানে রিফ্রেশমেন্টের জন্য একটু মজার কথা দরকার ছিল। তো এখন আমার যে কোশ্চেন, আমি খুব শর্টে আপনার কাছ থেকে অ্যান্সার গুলি আশা করি, যে একটা স্টুডেন্ট ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, ক্যানাডাতে
আর্নিং করতে গেলে কোন কোন সেক্টরে ইনিশিয়ালি নতুন আসার পরে সে স্টার্ট করতে পারে, জাম্প করতে পারে, এবং কিভাবে ওই জবগুলি নিবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্লাই করা আলাদা জিনিস, ওয়েবসাইটে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করা এগুলি অনেক লম্বা সময়। বাট ইনিশিয়ালি ইনস্ট্যান্ট জব পেতে হলে তার কোন কোন অ্যাপ্রোচ গুলি করা উচিত? আমি প্রথমে বলবো যে যারা নতুন আসবে তারা ধরেন ইনডিড বা লিঙ্কডইন এগুলোতে অ্যাপ্লাই করে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এবং আপনি যেই ক্যাটাগরি, আপনি যদি এরকম টার্গেট রাখেন যে না আমি আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই মানে টিয়ার, আমাদের এখানে জবগুলো ক্লাসিফিকেশন এরকম করা আর কি, টিয়ার 0 থেকে টিয়ার 5 আর কি। তো ধরেন যে টিয়ার 3 ভিতরে জব করবো বা এরকম ইনিশিয়ালি টার্গেট না করাটাই উচিত। আপনি স্কিল থাকলে আপনি চেষ্টা করতে পারেন, পাশাপাশি আপনাকে টিয়ার 4-5 এর যে জবগুলো আছে এগুলো আপনাকে ইন পার্সন রিজিউমি দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে আর কি। আমি এখন যখন আমি রিমোট জব করতাম তখন আমি খুবই অ্যাপ্লাই করতাম আর কি, ইনডিডে খুবই অ্যাপ্লাই করতাম এবং আমি এগুলার কোনো রেসপন্স পাইতাম না আর কি। তো যখন আমার এখানে সামার আসে তখন আমি মানে চেষ্টা করি যে ইন পার্সন গিয়ে যখন রিজিউমি জমা দিই তখন আমি কিছু রেসপন্স পাই আর কি। আর ওইখানে আপনার আর কতগুলো বিষয় থাকতে পারে। আপনি যখন যাবেন তখন আপনি মেক শিওর করবেন যে আপনি ওই স্টোরের ম্যানেজারের সাথে কথা বলতে পারছেন কিনা বা এইচআর এর সাথে কথা বলতে পারছেন কিনা। কোনো স্টাফের সাথে কথা বলে রিজিউমি সাবমিট করলে ওইটা আপনার ইফেক্টিভ হয় না আর কি। তো আমি ওইরকম ভাবে একজন ম্যানেজারের সাথে মিট করি। অনেক সময় অনেকে রেসপন্স পাবেন না, কিন্তু আপনি ওইরকম টার্গেট করে যদি আগান তাহলে আপনি হয়তো রেসপন্স পাবেন আর কি। তো সেক্ষেত্রে আমি একজন ম্যানেজারের সাথে আমার প্রোফাইল গুলো শেয়ার করছি, দেন হইতেছে তার ভালো লাগছে তখন সে আমাকে বলছে যে আমার ইন্টারভিউ ডেট দিয়ে দিছে ওই ইনস্ট্যান্ট সময় আর কি। তো ওইরকম ভাবে অনেকেরই জব হয়। আর আপনি যদি দেখেন যে ঘরে বসে অ্যাপ্লাই করে দেন ইন্টারভিউ পাবেন বা ওইগুলো খুবই ডিফিকাল্ট। আর এগুলোতে হয় যেমন এখানে আপনার কিছু কিছু কোম্পানি আছে যেমন ওয়ালমার্ট, এরপর হচ্ছে লবলু, ওরা হচ্ছে আপনার ফর্মালি আপনার আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আর কি, তাদের ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু আপনার তারা কিছু কিছু হ্যাঁ কস্টকো এইসব কোম্পানি যেগুলো আপনার মানে একদম ব্র্যান্ড কোম্পানি, তারা ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে অ্যাপ্লাই প্রসেস গুলো আপনাকে ওই অনলাইনেই করতে হয়, কিন্তু তারপরে যদি আপনি ওই স্টুডেন্ট ম্যানেজার সাথে কথা বলতে পারেন, দেন হচ্ছে যে ওইরকম কোনো রেফারেল পান, তাহলে আপনি ওইভাবে আপনি জবের পাওয়ার চান্স আপনার খুবই মানে বেড়ে যাবে আর কি। বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে কি যে ওখানে বাঙালি মানে টরন্টোতে তো বাঙালি অনেক শপ আছে, ইন্ডিয়ান শপ আছে, নেপালি আছে। যেমন অস্ট্রেলিয়াতে নেপালি সংখ্যা অনেক বেশি, টরন্টোতে বাঙালি শপ, ইন্ডিয়ান শপটাই বেশি। টরন্টোতে তো বলতে গেলে বাঙালি অনেক বেশি। তো যেমন আমারও আত্মীয় নিজের রেস্টুরেন্ট আছে, ঢাকা কাবাব, টরন্টোতে। আচ্ছা তো তো এখন বাঙালিদের সাপোর্টটা, কমিউনিটি সাপোর্টটা কিরকম পাওয়া যায়? যেমন অস্ট্রেলিয়াতে মোস্ট অফ দি বাঙালি কি করে, স্টুডেন্টরা যারা ইথিক্স একটু মেনটেন করে তারা বাঙালি কমিউনিটি থেকে একটু দূরে থাকে, কারণ সেখানে ইন্টারনাল কিছু পলিটিক্স বা অনেক কিছু থাকে। তো আমাদের কমিউনিটি গুলি ইন্ডিয়ান কমিউনিটির মতন বা পাকিস্তানি কমিউনিটির মতন এত স্ট্রং না যে একটা কলে সবাই রেডি হয়ে যায়। বাট বাংলাদেশি থেকে সাপোর্ট কিরকম পাওয়া যায় আর প্রতারণা কিরকম হয়? আমি যদি অনেস্টলি বলি, আপনি ওইরকম ভালো মানুষ একটু কমই পাবেন আর কি, খুঁজে যে আপনাকে অনেস্টলি ইনফরমেশন দিয়ে সাহায্য করতেছে বা ওইরকম। তো আপনি আপনার বেস্ট ট্রাইটা করবেন। আর ওইরকম ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, যেমন আমাকে ওই বাইক হেল্প করে দিবে বা আমাকে বলছে এরকম, হ্যাঁ ওইভাবে ডিপেন্ডেন্ট না হয়ে মানে নিজের চেষ্টাটা করেই ভালো আর কি। আর এইখানে মোটামুটি আছে পজিটিভ নেগেটিভ দুটি আছে। অনেক বাংলাদেশিরা অনেক মানে স্পেসিফিক এই সংখ্যাটা কম আর কি, যে তারা একটা ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে। কিন্তু আমি বলবো যে ওইখানে ইন্ডিয়ানদের মধ্যে যে একটা মানে বন্ডিং থাকে বা তাদের একজন আরেকজন মানে দেশীয় মানুষদেরকে হেল্প করার যে একটা টেন্ডেন্সি থাকে, এটা বাংলাদেশিদের মধ্যে একটু কম আর কি। এখানে হয় কি, যেমন পলিটিক্স হয়, যেমন তার যে হেল্প করবে সে চিন্তা করে যে তাকে যদি আমি হেল্প করি, সে যদি আমার পজিশনে আসে বা আমার কোম্পানিতে আসে, সে আমার সাথে নিয়ে আবার অন্য পলিটিক্স করে বা এরকম অনেকে মানে চিন্তা থাকে। আবার অনেকে আপনি জানেন মানে এই ধরনের একটা বিষয় থাকতে পারে আর কি। আর যদি আপনার পরিচিত মানুষ হয় বা এরকম রিলেটিভ হয় বা ফ্রেন্ড সার্কেল হয়, তখন আপনি ওদের কাছ থেকে হেল্প পাইতে পারেন। কিন্তু আপনার ওই ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া যে আমাদের এই বাংলাদেশি ভাই আমাকে হেল্প করে দিবে বা এরকম করে দিবে, ওই জিনিসগুলা ওইরকম ভাবে ডিপেন্ডেন্ট না হওয়াটাই ভালো আর কি।
আচ্ছা, তো ভাই আমার আমি খুব শেষে এসে পড়েছি আমাদের এই ভিডিও মানে পডকাস্টের। তো আপনার কাছ থেকে আমি অনেক অনেক উপকারী কিছু ইনফরমেশন পেয়েছি। তো আমি একটা জিনিস স্টুডেন্টদেরকে কনক্লুডে আমি যেটা বলবো যে তাদের প্রথমত সার্চ করার ধৈর্য থাকতে হবে এবং লিস্ট ডাউন করার ধৈর্য থাকতে হবে। সবকিছু এআই ডিপেন্ডেন্ট হলে হবে না, গুগল সার্চ করো, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি। নট অনলি যে কানাডাই যেতে হবে তা না, কানাডা অনেক স্ট্রিক্ট। এখন এই স্ট্রিক্টটা এর মানে এই না যে ভিসা দিবে না, অস্ট্রেলিয়াও ভিসা দিচ্ছিল না। সবাই একটা জিনিস ফোকাস করে যে সিজিপিএ এন্ড গুড আইএলটিএস। এমওআই যদি ব্যাচেলার করে থাকো, এমওআই আর আইএলটিএস এ 6.5 পেলেও কানাডায় যাওয়া যায়, শুধু 6 দিয়েও কানাডায় যাওয়া যায়। বাট পেপার ডকুমেন্টস অলওয়েজ অথেন্টিক হইতে হবে, সাফিসিয়েন্ট হইতে হবে, এসওপিটা নিজের মতন। কারণ এসওপিটা যখন দেখবে, এই এসওপিটা যখন তারা প্লেজারিজম চেক করবে, বা অনেকে প্রোনাউন্সিয়েশনে প্লেজারিজম হয়, অনেকে প্রোনাউন্সিয়েশনে প্লেজারিজম হয়। তো অস্ট্রেলিয়ার একটা অ্যাকসেন্ট, আমার একটা অ্যাকসেন্ট, মানে কানাডার একটা অ্যাকসেন্ট। তো যাই হোক, যদি যাচাই করতে যায়, তো যাচাই করতে গেলে যদি কারোর সাথে সিমিলারিটি পায়, ওটা কিন্তু রিজেক্টেড চলে যায়। ইউনিভার্সিটির অথরিটির সাথে একটা স্টুডেন্টের ভালো কমিউনিকেশন থাকতে হবে যাতে সে ওয়েভ পায়। এখন মানুষ মনে করে যে আমার 70% সিজিপিএ আছে, নিয়ার অ্যাবাউট 2.2 বা 2.5, আমি তো ইউনিভার্সিটিতে যেতে পারবো না। দ্যাটস নট ট্রু। আপনি ইউনিভার্সিটি বাকি রিকোয়ারমেন্টের জায়গায় রেজাল্টের রিকোয়ারমেন্টে কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি ছাড় দেয় যদি স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা ভালো থাকে। কারণ কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, এরা সবাই স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকেও ভালো করে ফোকাস করে। তাছাড়া যেটা জিনিসটা আছে, অ্যাপ্লিকেশন পোর্টালগুলিকে ভালো করে চেক করা, আইআরসিসির রিকোয়ারমেন্ট লিস্টটাকে ফলো করা, এগুলি সব অনলাইনে গুগল করলে পাওয়া যায়। এটা আমাদের বিস্তারিত বলার কোনো মানে নেই। স্টুডেন্টের জবের ক্ষেত্রে তার আগে থেকে প্রি ধারণা নেওয়া, বা অ্যাকোমোডেশন ব্যাপারে যে জায়গায় ল্যান্ড, যেই স্টেটে বা যেই সিটিতে ল্যান্ড করবো, ওটার ব্যাপারে ধারণা আগে থেকে রাখা, স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল এভিডেন্সের পেপারগুলি দেশ থেকে ভিসা অ্যাপ্লাই করার সময় ঠিক রাখা, ডকুমেন্টেশন প্রপারলি নিজের কাছে রাখা, ভিসা সাবমিশন করার পরে ধৈর্য রাখা, যদি না হয় তার অপশন বি রাখা, এবং ওখান থেকে তার অফার লেটার। কারণ একটা যদি অপশন বি রেডি না থাকে, তাহলে কিন্তু তার এই 6 মাস 1 বছরের কষ্টটা বৃথা যাবে, সাথে আরো 6 মাস 1 বছরের কষ্ট যাবে অন্য একটা কান্ট্রির জন্য। সো সে প্যারালাল চিন্তা করে করবে, প্যারালাল চিন্তা করেই আগানো একটা স্টুডেন্টের জন্য ভালো হবে। তো অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনি কানাডা থেকে, যদিও আপনারা আর আমার এবং রাকিব ভাই, মাহিম ভাই, আমাদের সবার টাইমিং অনেক ডিফারেন্ট। আমার এখানে অলরেডি সকাল 6:42 বাজে, 23 তারিখ, আপনার হয়তো 22 তারিখ, আপনি এখনো 23 তারিখে হয়তো পা দেননি। আর রাকিব ভাইয়ের এখানে হয়তো এখনো 22 তারিখ 9টা বাজে, 22 তারিখ 9টা বাজে, রাইট। বা বাংলাদেশে তো এখন 23 তারিখ মাত্র হলো। তা আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোন থেকে আমরা যে একত্র হয়ে আসছি, আশা করব আমাদের যারা শ্রোতা আছে, যারা এই পডকাস্টটাকে শুনছেন, তারা তাদের জার্নিটাকে কিভাবে বুঝাবেন তা জাহাঙ্গীর আলম ভাইয়ের কথাগুলি থেকে বুঝতে পেরেছেন। এবং আশা করি জাহাঙ্গীর আলম ভাইয়ের যে ইনফরমেশন গুলো আপনারা কাজে লাগাতে পারবেন। কারণ এখানে আমরা সবাই নিজেদের টাইমটা দিয়ে আপনাদের জন্য আসতেছি, জাস্ট আপনারা যাতে প্রপারলি আগাতে পারেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের ডেস্টিনেশন পর্যন্ত যাতে পৌঁছাতে পারেন, সেটা আমরা দোয়া করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সাথে এই জার্নিটাতে সবাইকে সাকসেস দেখ। অনেকের ভিসা রিফিউজ হচ্ছে, এই রিফিউজালটাকে কেউ এভাবে দেখেন না, মনে করেন যে আল্লাহ রিফিউজার হয়েছে, এটা আপনার ভালোর জন্যই হয়েছে। কানাডা এমন একটা দেশ, বা অস্ট্রেলিয়া বা আয়ারল্যান্ড, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, এই দেশগুলি এমন একটা দেশ যে আপনি এখানে কিন্তু একাই যোদ্ধা। আপনি যত পরিচয় থাকুক, আত্মীয় স্বজন থাকুক, বন্ধু বান্ধব থাকুক, এন্ড অফ দ্য ডে কেউ আপনাকে অতটা হেল্প করতে পারবে না, কারণ আপনার নিজের হেল্প আপনি নিজেই করবেন। আর এখানে এসে প্রতিটা নিয়ত আপনি হেরে যাবেন মনে হবে, কিন্তু আপনার মনোবল দিয়ে আপনাকে নিজেকে বাঁচায় রাখতে হবে। কারণ এই যুদ্ধটা অনেক কঠিন, প্রথম 2 বছর বা 3 বছর বা 4 বছরের জন্য, বাট এটা ওভারকাম করে ফেলার পরে আফটার লাইফটা একটা গুছানো পরিস্থিতিতে ইনশাল্লাহ আসবে, সেটা আপনাদের মাথায় রাখা উচিত। চাকরি বাকরির ক্ষেত্রে আগে থেকে মেন্টালি প্রিপারেশন নেওয়া উচিত, কারণ
আপনারা এইসব ওয়েস্টার্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করতেছেন, মাশাআল্লাহ ভালো, বাট বাংলাদেশ থেকে যখন ফ্লাই করবেন আমরা সবাইকে বলে রাখি যে সেলফ রেসপেক্টটাকে একটা ভালো পজিশনে রাখুন, ইগো অ্যাটিটিউড একটা জায়গায় ছেড়ে দিতে হবে। কারণ এখানে আসলে আমরা যে জবগুলিকে দেশে খুবই ইগনোর করি এবং ছোট করে দেখি, এখানে এইসব জিনিসকে কেউ ছোট করে দেখে না। এখানে একটা আপনি যদি ক্লিনারও থাকে, ক্লিনারের সাথে মনে করেন একটা রেস্টুরেন্টের ওনারও বন্ধুর মতন করে কথা বলবে। সো এই দেশকে আপনি কোনো চাকরিকে ছোট করে দেখতে পারবেন না, যেটা আমরা বাংলাদেশে দেখে থাকি অনেকে, যেটা আমাদের ইথিক্যালি রং। সব চাকরিকে সম্মান করা অনেক জরুরি। তো আশা করি আপনারা আমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, আমাদের সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা জাহাঙ্গীর আলম ভাইকে আরেকটা আবার থ্যাংক ইউ জানাতে চাচ্ছি যে সে কানাডা থেকে এই টাইমে আমাদের হেল্প করেছে। এবং ভাইয়া, আমি চাচ্ছি বিদায়টা আপনি সবার সাথে নিয়ে নেন এবং সবাইকে আপনার যদি কোনো লাস্ট সাজেশন থাকে সেটা আপনি প্রোভাইড করুন। থ্যাংক ইউ ভাই। আপনাদের ওই ভালো কাজগুলো করে যাবেন। আর যদি কোনো স্পেসিফিক আমার কাছে মনে হয় যেটা হয়েছে, আমি স্পেসিফিক সম্পূর্ণ কিছু আনসার তেমন ডিটেলস দিতে পারি নাই। আর যদি কোনো ইনফরমেশন লাগে বা কোনো কিছু মানে ওইরকম স্পেসিফিক কোনো কিছু ইনফরমেশন দরকার হয়, তাহলে আমাকে রিচ আউট করতে পারে বা আপনাদের পেজে রিচ আউট করতে পারে, বা আপনারাও আমাকে রিচ আউট করতে পারেন। তাহলে আমি হেল্প করতে পারবো। আর এরকম আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেল এবং অনেক মানুষদেরকে এরকম হেল্প করছি। তো এই আর কি। আর ওইটাই বলবো আর কি, একটা রিজেকশন মানে আসা মানে হইতেছে যে সবকিছু শেষ, ওইরকম না। আমিও এরকম ভাবেই মানে ফেল হইতে হইতে এখানে আসছি। তো সবাই মানে পজিটিভ থাকাটাই মানে সাকসেস এর একটা মানে মূল কি আর কি। জি ভাই, একটা পডকাস্টে আমরা সাধারণত 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টার পডকাস্ট করি। সেখানে আমরা যেহেতু আমাদের সাথে কোনো দর্শক শ্রোতা একসাথে থাকে না, আমরা চিন্তা করছি যে ইন ফিউচারে আমরা লাইভ সেশন করব এবং লাইভ পডকাস্ট করব। তো যেহেতু দর্শক শ্রোতা নেই, তো ওইভাবে আমরা স্পেসিফিক কোনো অ্যান্সার আমরা কখনোই কেউ করতে পারবো না, বাট আমরা একটা ধারণা ক্রিয়েট করার চেষ্টা করব। আর আশা করি আমরা একটা ধারণা ক্রিয়েট করতে পেরেছি যে আপনার এই দেশে কানাডাতে গেলে কিভাবে সুবিধা হবে। এই পডকাস্টটা আপনারা পুরাপুরি ভাবে শুনলে আপনাদের জন্য সুবিধা, যে আপনারা ইন ডিটেল জানতে পারবেন। আর আমি আরেকটা বার আপনাকে ধন্যবাদ জানাই, রাকিব ভাইকে ধন্যবাদ জানাই, মাহিম, ফারহান, শাফি যারা ব্যাক এন্ড টিমে আছে সবাইকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ তাদেরকে যারা এই পডকাস্টটা শুনছেন। আপনারা সবাই এটা শেয়ার না করলে, এটা দেখা গেছে আপনি একটা শেয়ার করলে বাকি মানুষরা এটা জানতে পারবে। আর সবসময় এজেন্সির কথাতে বিশ্বাস করবে না। এজেন্সি ব্যাড স্টুডেন্ট দেখলে এই জিনিসটাকে খারাপ ভাবে নেওয়ার কিছু নাই, বাট এটা একটা সাজেশন যে এজেন্সি কোনো একটা স্টুডেন্টের 4 মার্কস দেখলে ওকে ব্যাড স্টুডেন্ট ক্যাটাগরিতে নিয়ে যায় এবং ওর অ্যাপ্লিকেশনটা আগাইতে চায় না, তাকে আরেকটা অন্য কোনো কান্ট্রি সাজেস্ট করে বা বলে যে এই জিনিসটাকে বাড়ায় নিয়ে আসেন। এমন একটা ব্যক্তি 4 বছরের ব্যাচেলার করছে বা 2 বছরের মাস্টার্স করছে, ডাবল মাস্টার্স এর জন্য যাবে, সেখানে বাংলাদেশ থেকে রেজাল্ট বাড়ায় নিয়ে আসবে আবার 2 বছর করে, সেটা তো পসিবল না। বা আবার আইএলটিএস দিতে বললে সেটা মানা যায়, বাট একটা মানুষ জার্নি অলরেডি করে ফেলছে। সো আপনারা আইএলটিএস বা পিটি যেটাই দেন, আমি বলবো দুইটাই একসাথে দেন। আইএলটিএস 1 সপ্তাহ আগে দেন, পিটি 1 সপ্তাহ পরে দেন, যেটার মার্কস ভালো হবে সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করেন, বা দুইটাতে ফোকাস করে দেন। 1 মাসের ফোকাস করেন, 6 মাস 1 বছর লাগায় পড়বো, এই টেনশন মাথা থেকে বাদ দেন। 1 মাসই পড়েন, ভালো করে পড়ার মতো প্র্যাকটিস করেন, আইএলটিএস দেন বা পিটি দেন, আপনাদের ভালো রেজাল্ট হবে। এন্ড যে জিনিসটা হচ্ছে কি, এজেন্সি যদি কখনো আপনাদেরকে না করে দেয়, ওটাকে ভুলে যান, নিজে অ্যাপ্লাই করেন। আপনার চেষ্টা আপনাকে আল্লাহ ফলাফল ইনশাল্লাহ দিবে। এই বলে আমরা শেষ করতেছি। আশা করি আপনাদের সবাই ইউসেফের এই পডকাস্ট বিসমিল্লাহ অ্যাব্রড উইথ জাভেদ এটা ভাল লাগছে। ইনশাল্লাহ আমরা আরো কিছু পডকাস্ট নিয়ে আসবো। আমাদের সামনের পডকাস্টে আসবে লিথুনিয়া নিয়ে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি, আমাদের পোস্টগুলি, আমাদের প্রতিটা সোশ্যালে আমাদের ফলো করবেন এবং আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমাদেরকে বলবেন। আমরা যদি প্রয়োজন পড়ে আমরা জাহাঙ্গীর ভাইকে কন্ট্যাক্ট করব এবং আপনাদেরকে ডিরেক্ট কনসাল্ট করবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে। এবং আমরা চেষ্টা করব যদি বেশি প্রয়োজন হয় আমরা জাহাঙ্গীর ভাই হোয়াটসঅ্যাপ শেয়ার করে দিব। জাহাঙ্গীর ভাই যদি অনুমতি দেয় তাহলে আপনারা ডিরেক্ট তাকে মেসেজ করতে পারেন। সেই অনুযায়ী আপনারা ডিরেক্ট একটা কনসালটেন্সিও পেয়ে গেলেন জাহাঙ্গীর ভাই থেকে। ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই আপনাদের জন্য আগামীতে যদি কোনো কিছু কনসালটেন্সি নিয়ে আসে তো জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবেন। আর আমরা আপনাদের সবাইকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কানেক্ট করা দেব। তো টিল দেন আমাদের নেক্সট উইকে আবার দেখা হবে। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।